বলো আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে প্রথমে বলে না। স্যার বলছি ওই যে ম্যাক্স প্ল্যাঙ্কের যেখানে ফর্মুলাটা দিয়েছিলেন, হ্যাঁ, ওই রিলে জিন্সের পরে স্যার ওখানে যে অ্যাপ্রক্সিমেশনটা স্যার ঠিক বুঝতে পারিনি। ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলের ফর্মুলাটা ম্যাক্স বলতে। প্ল্যাঙ্কের হ্যাঁ, ম্যাক্স হ্যাঁ, প্ল্যাঙ্কের যে ফর্মুলাটা হ্যাঁ, ওই রিলে জিন্সের পরে ওখানটায় স্যার ই টু দি পাওয়ার ভি মিউ বাই টি -1। এবার ওখানে স্যার লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে ভি মিউ বাই টি লেস দেন 1 বলছেন। হুম। তারপর ওটা যখন এক্সপোনেনশিয়ালে প্রকাশ করে পরের পাতায় লিখছেন, ওখানে স্যার ওয়ানটাকে বাদ দিয়ে দিয়েছিলেন। এবার স্যার ওয়ানটা বাদ হচ্ছে কারণ ঠিক বুঝতে পারিনি। আরে বাবা, একটা আরেকটা থেকে অনেক অনেক বেশি না। এই তো দেখ তোর। না হ্যাঁ, বলে দিচ্ছি। মানে তুই যেটা বলতে চাইছিস আমি প্রথমে ডাউট ক্লিয়ারেন্স করি। ডাউট ক্লিয়ারিং। এবারে আস্তে আস্তে সব আসছে, এবারে পড়ানোটা নষ্ট হবে। কাউকে দেখলাম যে কোথায় গেল সে। হ্যাঁ, ডাউট ক্লিয়ারেন্সটা প্রথমে দেখি। দেখ, মানে তুই যেটা বলছিস যে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ছিল, তাই তো? সেটা রো নিউ ডি নিউটা হচ্ছে 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ বাই। না না স্যার, ওর আগে স্যার আপনি একটা পড়েছিলেন ওই হ্যাঁ, রিলে জিন্সের পরে ফিটিং ফর্মুলা গিভেন বাই হ্যাঁ, ম্যাক্স প্ল্যাঙ্ক এই হ্যাঁ, বলে একটা এ আচ্ছা আচ্ছা, কনস্ট্যান্ট বুঝতে বি পেরেছি। হ্যাঁ, বলে কনস্ট্যান্ট ধরে দিচ্ছি। পড়েছিলেন। হ্যাঁ, এ নিউ কিউব বাই ই টু দি পাওয়ার বি নিউ -1, এটা তো? ঠিক আছে, এটা তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো। এবারে হচ্ছে যে ইন দ্য লো ফ্রিকোয়েন্সি রিজিয়ান, মানে হোয়েন ইন দ্য, প্রথমে লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানটা দেখি। লো ফ্রিকোয়েন্সি রিজিয়ান মানে কি, বি নিউটা হচ্ছে খুব খুব কম, একের থেকে কম, ঠিক আছে? এখন নিউটা যদি কম হয় তাহলে বি হ্যাঁ নিউটা স্যার। কম হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার বি নিউটাকে তুমি লিখতে পারছো, মানে বি নিউ না বি নিউ বাই টি লিখেছিলাম না? স্যার আপনি বি নিউ বাই টি লিখেছিলেন ওই আগের দিন। একই মানে আর কি, বি নিউ বাই টিটা হচ্ছে মাঝ মাঝ লেস দেন 1। তাহলে এবারে দেখো, এইটাকে তুমি লিখতে পারছো 1 + বি নিউ বাই টি, এরকম ভাবে লিখতে পারছো। কেন লিখতে পারছো? লিখতে পারছো তার কারণটা হচ্ছে যে, আচ্ছা এদিকে দেখি, এটা লিখতে পারছো তার কারণটা হচ্ছে যে, যেহেতু ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশনটা কত, 1 ওয়ান + এক্স প্লাস প্লাস এক্স প্লাস। এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তো এবার এক্স যদি একের থেকে খুব খুব ছোট হয় তাহলে এক্স স্কোয়ার কি হবে, আরো ছোট হয়ে যাবে। আরো এক্স ছোট কিউব হবে। আরো ছোট হয়ে যাবে। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি আমি লিখতে পারি কত, 1 + লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে বি নিউ বাই টিটা এক্স এর মতো। তাহলে বি নিউ বাই টি মাঝ মাঝ লেস দেন 1, যেমন দেখো এখানে এটা এটা কখন লিখতে পারছি, এটা হয় এক্সটা মাঝ মাঝ লেস দেন 1। তাহলে ঠিক সেম একই কন্ডিশন এখানে এসেছে। বি নিউ বাই টিটা হচ্ছে এক্স এর মতো, যদি এক্সটা খুব ছোট হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স 1 + এক্স হয়ে যায়। ঠিক একই রকম ভাবে বি নিউ বাই ই টু দি পাওয়ার বি নিউ বাই টিটা তুমি 1 + বি নিউ বাই টি লিখতে পারো। এ পর্যন্ত বোঝা গেল? হ্যাঁ স্যার। তো তখন কি হচ্ছে ফর্মুলাটা, দেন রো নিউ ডিউটা কি হয়ে যাচ্ছে দেখো, ছিল হচ্ছে এ নিউ কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বি নিউ বাই টি -1। তাহলে ই টু দি পাওয়ার বি নিউ বাই টি যদি 1 + বি নিউ বাই টি হয়, তাহলে ই টু দি পাওয়ার বি নিউ বাই টি -1টা কত হবে, বি নিউ বাই টি হবে।
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা এ বাই বি হলো ইন্টু টি হলো ইন্টু নিউ স্কোয়ার হলো, ঠিক আছে? এখানে একটা হ্যাঁ ডি স্যার নিউ আছে, এখানে ডি নিউ আছে, এখানে ডি নিউ আছে, এটা তারপরে এটা দাঁড়াচ্ছে যে এখন রো নিউটা ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু নিউ স্কোয়ার কোন একটা গিভেন টেম্পারেচার, তাই না? এইটা হ্যাঁ স্যার তাহলে যেটা লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানটা, এই যে ইন দ্য লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানে ওটা হচ্ছে নিউ স্কোয়ারের মতো হবে। আচ্ছা এবার এখানে চলে এসো ইন দ্য হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ান, বি নিউ বাই টিটা এখন কি হবে, মাঝ মাঝ গ্রেটার দ্যান 1 হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি হয়ে যায় এটা, তাহলে ই টু দি পাওয়ার বি নিউ বাই টিটা কি হবে, এটা তো অবশ্যই মাঝ মাঝ গ্রেটার দ্যান 1 হবে, ঠিক আছে? হ্যাঁ মানে এক্স যদি বড় হয় ই টু দি পাওয়ার এক্স তো আরো বড়, তাই না? হ্যাঁ তাহলে স্যার বি নিউ বাই টি যদি মাঝ মাঝ গ্রেটার দ্যান 1 হয় তাহলে ই টু দি পাওয়ার বি নিউ বাই টিটা মাঝ মাঝ গ্রেটার দ্যান 1। এবারে ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1 যখন করছো, এবারে দেখো যদি এই প্রথম টার্মটা একের থেকে অনেক অনেক বেশি হয় তাহলে একটাকে ছেড়ে দিলেও কিছু এসে গেল না, স্যার ওটাই লিখতে পারবো। তাই না? তার মানে আমি বলছি ধরো 1 কোটি মাইনাস 1, তাহলে একটা বাদ দিলে ওই 1 কোটি প্রায় থেকে যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1টাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি ই টু দি পাওয়ার বি নিউ বাই টি লিখতে পারো। তাহলে তখন কি হবে, তখন দেখো রো নিউ ডি নিউটা হয়ে যাচ্ছে এ নিউ কিউব ছিল, আর ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1টা ই টু দি পাওয়ার বি নিউ বাই টি হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি ইন্টু ডি নিউ। যে নিচে ছিল না, নিচে তো ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1 ছিল, 1টা বাদ দিয়ে দিয়েছো, 1টা যদি বাদ দিয়ে দাও তাহলে এটা উপরে চলে গেলে এটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার, তার মানে এই যে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ানে রো নিউটা কেমন করে যাচ্ছে, ইট ইজ প্রপোর্শনাল টু একটা নিউ কিউব থাকছে ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি এরকম করে যাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু স্যার ওটা আপনি হচ্ছে হ্যাঁ বলো। স্যার আগের দিন ওটা প্রপোর্শনাল না লিখে ওই পরের স্টেপটাতে ওই মানে একটা অ্যাপ্রক্সিমেশনের মতো করে শুধু ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি লিখে এবারে দিয়েছিলেন, লিখছি, ওটা স্যার এবারে ঠিক সেটাই আসছি, এবারে পরের লাইনে সেটা লিখবো। তাহলে এটা হলো তো। আচ্ছা এবারে দেখো, এবারে কি আছে, একটা পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে, তো একটা পলিনোমিয়াল পার্ট আছে আর একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। এবার তুমি জানো যদি পলিনোমিয়াল পার্ট আর এক্সপোনেনশিয়াল পার্ট একসাথে থাকে তাহলে পলিনোমিয়াল পার্ট কখন ডমিনেট করে, যখন এক্সটা ছোট হয়, আর এক্সপোনেনশিয়াল পার্ট কখন ডমিনেট করে, যখন এক্সটা বড় হয়। তুমি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন এসবের ক্ষেত্রে খেয়াল করে দেখো, তাহলে যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে তুমি ধরো এই পিসিডিসিটা যখন 3 ডাইমেনশনে তুমি দেখেছিলে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে ছিল, 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ডিসি ছিল তো। তাহলে এখানে দেখো, এখানে পিসিডিসিটাকে সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি এরকম দেখতে। এবারে কি যখন ছবি এঁকেছিলে কেমন করে এঁকেছিলে, দেখো এখানে দেখো একটা পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। বলেছিলাম কি যখন স্পিডটা ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে বলে এটা প্যারাবোলিক্যালি বাড়বে, আর যখন স্পিডটা বেশি তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে বলে সেটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। ওভারঅল ছবিটাকে এরকম দেখতে হয়, মনে পড়ছে? আচ্ছা হ্যাঁ স্যার তাহলে যদি একটা পলিনোমিয়াল পার্ট থাকে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকে, তাহলে সবসময় পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে হচ্ছে যখন এক্সটা ছোট হয়, আর এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে যখন এক্সটা বড় হয়। এটা কনভিন্স? হ্যাঁ স্যার তাহলে এবারে এই পার্টিকুলার কেসে দেখো, তুমি এই যে এখানে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন মানে নিউটা তো বড় ধরেই নিয়েছো, তার নিউ যদি বড় হয়ে যায়, তার নিউ যদি বড় হয়ে যায় তাহলে এইটা কেমন করে যাবে, এটা বেসিক্যালি এই এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে, বিনিউ বাই টি এর মতো যাবে। হুম এবারে যখন ছবি আমি এঁকেছিলাম, যখন তুমি এই ধরো রো নিউ ভার্সেস নিউ তুমি ছবিটা এঁকেছো, যে লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন একটা নিউ স্কোয়ারের মতো, এই নিউ স্কোয়ারের মতো, আর হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন ওটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং এর মতো। সেই জন্য কোনো একটা টেম্পারেচারকে যদি ফিক্স করে দাও ছবিটা এরকম দেখতে হচ্ছে, এবং যে ফ্রিকোয়েন্সিতে রো নিউটা ম্যাক্সিমাম হচ্ছে সেটা নিউ ম্যাক্স ছিল।
মানে বোঝা গেল যে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ছবিটা এরকমই দেখতে হয়। প্ল্যাঙ্ক কিন্তু যে ফিটিং ফর্মুলাটা দিয়েছিল সেই ফিটিং ফর্মুলাটা কিন্তু সত্যি সত্যি এই এক্সপেরিমেন্টাল কার্ভটাকে প্রেডিক্ট করতে পারছে। ঠিক আছে, তাহলে যে ডাউটসটা ছিল পরিষ্কার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নেক্সট বলো। আরেকটা হচ্ছে যে স্টিফেনের যেখানটা ইকুয়েশন লিখেছিলেন যে টোটাল এনার্জি ফ্লাক্স তার সাথে টেম্পারেচারের ওই, হ্যাঁ স্যার ওখানটায় তারপর যখন বলছেন যে বোল্টজম্যান ডিরাইভ করছে স্টিফেন লটাকে, স্যার ওটাকেও স্টিফেনলেস আপনি লিখছেন এমটি সমান সিগমা টি টু দি পাওয়ার 4, এরপর টোটাল ফ্লাক্সটাকে পরে যখন আপনি করছেন তখন ওই এমটি সমান 1/4 ইন্টু সি ইন্টু ইবার টি, এবার ইবারটা হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি। হ্যাঁ স্যার ওই জায়গাটা না ঠিক বুঝতে পারিনি। না না, ওইটা হচ্ছে ওই সম্পর্কটা জানতে হবে আর কি তোমার। আর স্যার মানে তারপরে আবার পরে ওখানটা ইবার টি কে বলছেন যে 4/c ইন্টু এম আর টি, এবার ওখানে এমটি তারপরে আপনি বলছেন যে সিগমা টি টু দি পাওয়ার 4, টোটাল এনার্জি ফ্লাক্স আর টোটাল এনার্জি ডেনসিটি এদের মধ্যে স্যার পার্থক্য করে বলে দিচ্ছি। ধরো এই যে যখন আমি সেকেন্ড ডাউটটা ধরো এম টিটা যখন আমি বলছি, মানে টিটা শুধু টি এর ফাংশন বলে, টিটা আনইম্পর্টেন্ট, টি এর ফাংশন বলে লিখছি। এটাকে বলছি টোটাল ফ্লাক্স। টোটাল ফ্লাক্স মানে হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি flows per unit time per unit cross sectional area। তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লোস পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে টোটাল ফ্লাক্স। আর যখন ইবার টিটাকে বলছি সেটা হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি টোটাল এনার্জি ডেনসিটি মানে হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট ভলিউম। তো দুটো আলাদা কোয়ান্টিটি, তাই তো? এবারে এদের মধ্যে সম্পর্কটা কি করে আসছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি ভাবো যে মানে যদি লাইট বা ইত্যাদি তুমি কনসিডার করো, এখানে এনার্জি তো বুঝতে পারছো লাইটের জন্য, লাইটটা এ কালেকশন অফ ফোটনস, তো হ্যাঁ, তাহলে লাইট যদি কালেকশন অফ ফোটনস হয় তাহলে তুমি খেয়াল করে দেখো যে ধরো তুমি একটা এই ইউনিট ক্রস সেকশনাল এরিয়া তুমি একটা ধরে নিলে, এটা একটা কিছু প্লেট বা কিছু একটা ধরেছো যার ক্রস সেকশনাল এরিয়া তোমার হচ্ছে, মানে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এরিয়া ধরে না, একটা সিজিএস ইউনিটে করলে ধরে না 1 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা এবারে একটা কন্টেনারের মধ্যে রেডিয়েশন আছে, মানে ফোটনস আছে, মানে যেমন করে তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাস অফ ফোটনস আমি ব্যবহার করব। তাহলে তুমি এই যখন ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে যখন ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে তুমি তখন কেমন করে করতে, এরকম করে ভাববে যে ধরো একটা দেওয়াল আছে, যে দেওয়ালের ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার স্কোয়ার। এবারে এই এই যে মলিকুলগুলো আছে, মলিকুলগুলো মানে এখানে ফোটনস গ্যাসগুলো আছে, এই ফোটনস গ্যাসগুলো সমস্ত দিকে যায় অ্যাট দ্য সেম টাইম। যদি ধরো ধরো এই যে দেওয়ালটা আছে এইটা যদি তোমার পজিটিভ এক্স ডিরেকশন ভাবো, তুমি দেওয়ালটা যদি পজিটিভ এক্স ডিরেকশন আছে তুমি ভাবো, তাহলে যে সমস্ত মলিকুলগুলো 1 সেকেন্ডের মধ্যে এই দেওয়ালে গিয়ে ধাক্কা দিতে পারবে তারাই হচ্ছে 1 সেকেন্ডে ওই ক্রস সেকশনাল এরিয়াটা দিয়ে বেরিয়ে যেতে পারবে, তাই না? মানে এখানে এই যে এখানে যে দেওয়ালটা আছে, দেওয়ালটা ধরনের হাইপোথেটিক্যাল দেওয়াল, আর যদি দেওয়াল থাকতো তাহলে দেওয়ালে ধাক্কা দিত, আর দেওয়াল না থাকলে সে বেরিয়ে যাবে। তাহলে এবারে সেই সমস্ত মলিকুলগুলো, যে মলিকুলগুলো মানে এখানে মানে সেই সমস্ত ফোটনগুলো, যে ফোটনগুলো 1 সেকেন্ডের মধ্যে এই দেওয়াল পর্যন্ত পৌঁছাতে পারবে তারাই কেবলমাত্র বেরোতে পারবে। আচ্ছা এবারে তাহলে এই যে ডিরেকশন বরাবর তার যদি অ্যাভারেজ ভেলোসিটি প্লাস ইউ হয়, তাহলে খেয়াল করে দেখো তাহলে ভলিউম সুইফট কত হবে?
ভলিউম সুইফট ভলিউম সুইফট পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কতখানি ভলিউম সুইফট হচ্ছে, মানে কতখানি ভলিউমের ফোটন বেসিক্যালি তোমার এই দেওয়াল পর্যন্ত পৌঁছাতে পারে, ভলিউম সুইফট পার সেকেন্ড। ইউই হবে, ইউ ইন্টু 1। হ্যাঁ একদম, তাহলে একদমই ঠিক কথা বলেছো সুমন নাকি? হ্যাঁ স্যার। তাহলে দেখো এটা হচ্ছে তুমি মানে নিউমেরিক্যাল ভ্যালুটা ইউ হবে, এবং সেটা ইউনিট ওয়াইজ যদি তুমি করো তাহলে ইউটা হচ্ছে এর ইউনিট ধরি সেন্টিমিটার পার সেকেন্ড করি ভেলোসিটি, তার সঙ্গে এরিয়া পার সেকেন্ড 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে ওর নিউমেরিক্যালি যেটা ঠিকই বলেছি ইউ প্লাস সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। দেখো এই যে ভলিউম সুইফট পার সেকেন্ড, তার ইউনিটটা ভলিউমের ইউনিট পার সেকেন্ড হবে, তাই হয়েছে এটা। তাহলে হ্যাঁ স্যার। তাহলে নাম্বার অফ ফোটনস passed, number of photon passed per unit time per unit cross section area, সেটা কত হবে তাহলে? তাহলে এইটাকে তুমি গুণ করবে কি দিয়ে, এত সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, তার সঙ্গে পার ইউনিট ভলিউমে কতগুলো ফোটনস আছে সেটা দিয়ে। তাহলে এটাকে তোমার গুণ করতে হবে এন টিল্ডে দিয়ে, যেখানে এন টিল্ডেটা হচ্ছে তোমার ফোটন ডেনসিটি। ফোটন ডেনসিটি মানে পার সেন্টিমিটার কিউবে তোমার কতগুলো ফোটনস আছে যদি তুমি জানো, তা সেই সংখ্যা দিয়ে গুণ করলে ততগুলো ফোটনস এই জায়গাটা ক্রস করে যাবে, তাই না? হ্যাঁ স্যার। হুম। এটা আচ্ছা, তাহলে এবার এনার্জি ফ্লোজ কতটা হচ্ছে, তাহলে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। তাহলে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, তাকেই তো টোটাল ফ্লাক্স বলছি। সেটা কত হলো, ইউ অ্যাভারেজ প্লাস তার সঙ্গে কি আছে তোমার নাম্বার ডেনসিটিটা এইটা, তাকে গুণ করবো কি দিয়ে, তাহলে দেখো প্রতিটা ফোটনের এনার্জি দিয়ে। এক একটা ফোটনের এনার্জি দিয়ে, এই তো এটা হলো, ঠিক আছে? তাহলে এবারে দেখো এবারে কোন একটা ধরো কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে পজিটিভ এক্স ডিরেকশন বরাবর অ্যাভারেজ ভেলোসিটি কত হয়, 1/4 ইন্টু অ্যাভারেজ ভেলোসিটি ইন 3 ডাইমেনশন। মনে পড়ছে? এখন কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে শুধুমাত্র পজিটিভ এক্স ডিরেকশনে অ্যাভারেজ ভেলোসিটি 1/4 ইন্টু অ্যাভারেজ ভেলোসিটি ইন 3 ডাইমেনশন, সেটা জানো? স্যার ঠিক মনে নাই। মনে না থাকলে কি করে হবে, এটা বাড়িতে ক্যালকুলেট করবে। ধরো 1 ডাইমেনশন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কি বলে, পিউ ডিউটা হচ্ছে এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2 কেটি ডিউ। এবার তুমি যদি অ্যাভারেজ ভেলোসিটি ইন 1 ডাইমেনশন ক্যালকুলেট করতে, সেটা 0 বেরিয়ে যেত, কারণ বোথ ডিরেকশন ইকুয়ালি প্রবাবল বলে। কিন্তু যদি অ্যাভারেজ ডেনসিটি অ্যালং প্লাস এক্স ডিরেকশন বরাবর করো, সেটা কি হবে না, ইউ পিউ ডিউ এটা ইন্ডিকেট করবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তুমি যদি 3 ডাইমেনশন অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট, ডান দিক বাঁ দিক দুদিকে যদি অ্যালাউ করতে, দুদিকে অ্যালাউ করলে তোমার এটা বেরোতো, এইটাকে লিখতে হতো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইউ পিউ ডিউ, এটা তোমার 0 বেরোতো, 1 ডাইমেনশন অ্যাভারেজ ভেলোসিটি 0। কিন্তু আমি যদি বলি যে না, তাকে আমি শুধু ডান দিকে যাচ্ছে, তখন লিমিটটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে এইটা। এবারে পিউ ডিউর এই এক্সপ্রেশনটা তুমি বসাবে, বসিয়ে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে দেখবে এটা 1/4 ইন্টু রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম বেরোবে, অর্থাৎ ওটা 1/4 ইন্টু অ্যাভারেজ ভেলোসিটি ইন 3 ডাইমেনশন যেটা, সেটা সমান বেরোবে। এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম। এটা দেখবে এই ফার্স্ট ইয়ারে যে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন 1 ডাইমেনশন ছিল, সেইখানে এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হতো। এই ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি বের করার সময়, হ্যাঁ, তারপরে তোমার গ্রামস ল ডিরাইভ করার সময় এই যে ক্যালকুলেশন তোমার করতে হতো, ঠিক আছে?
হ্যাঁ স্যার। তাহলে তাহলে এখানে এখানে লাইটের স্পিড কত, স্পিড অফ লাইট সি, তো তাহলে পজিটিভ এক্স ডিরেকশনে লাইটের স্পিডটা হয়ে যাবে হচ্ছে 1/4 ইন্টু সি। এবারে এই জিনিসটা কি হচ্ছে, এনটিলের যে নাম্বার অফ ফোটনস পার ইউনিট ভলিউম, তাকে এই জিনিস দিয়ে গুণ করলে কি হয়, টোটাল এনার্জি ডেনসিটি বেরোয়, তাই না? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই হচ্ছে জিনিসটা তোমার। এবার আমি কি বলেছিলাম, এমটিটাকে বলেছিলাম সিগমা টি টু দি পাওয়ার 4, এটা 1/4 সি, আর ইটিটাকে লিখেছিলাম কি এ টি টু দি পাওয়ার 4। টি টু দি পাওয়ার 4 দুদিক থেকে বাদ চলে গেলে ডিফারেন্ট কনস্ট্যান্ট 1/4 সি ইন্টু এ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। এই হচ্ছে ব্যাপার। বলো আর কি ডাউটস আছে বলো। আর কিছু ডাউটস আছে? আগের দিন পরে আর কারো কিছু ডাউটস আছে? পড়ছিস সব সৌমাবু? ঠিক আছে, তাহলে এবার আমরা আজকে নেক্সট যে জিনিসটা পড়ানোর কথা সেটা তাহলে পড়িয়ে দিই। আজকে আমাদের যেটা অ্যাকচুয়ালি পড়ানোর ইচ্ছে সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, মানে ব্ল্যাক বডি রেডিয়েশনের পরেই তোমাকে ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে ইন্টারেস্টেড হতে হবে। তাহলে আমি দেখো আগের দিনে, পড়াবেন না হ্যাঁ স্যার? আজকেও কি প্রেজেন্টেশন হবে? না না, আজকেও তুমি দেখো, দেখো এই করলেই তুমি বুঝতে পারো কোথাও কোনো ডেরিভেশন নেই। মানে আমি একটু ডেরিভেশন আসুক, নাহলে এতে এতে কি হবে, তোমার তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। আর যখন তোমার এই ইয়ে হবে, মানে এটা তো এই যে এইগুলো তো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, দেখেছো, হ্যাঁ, যে ফটো ইলেকট্রিক এফেক্টটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমার মানে শুধু গল্প, পুরোটাই গল্প, এর অঙ্ক টঙ্ক কিচ্ছু নেই আর কি। সেই জন্য আমি এটা তোমার এই পিপিটি দিয়েই বলে দিচ্ছি এ করে। আর না হলে ওই জিনিসগুলি আবার লিখে লিখে করতে হবে, তাতে জাস্ট সময়টাই তোমার এখন 1:45 বাজে, তোমার আর 9:45-র মধ্যে কাজটাকে করা যাবে না, ওই কাজটা 2 ঘন্টার হয়ে যাবে, তখন 1 ঘন্টার কাজটা তখন 2 ঘন্টার হয়ে যাবে। আর ওই জন্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে একটা ক্লাস আছে যেখানে তোমার কিছু করার নেই আর কি, মানে সেটা ওই ওই আমাকে সেই মানে ওই একই জিনিসগুলো লিখতে হতো, তার বদলে আমি জাস্ট বলে দিচ্ছি। স্যার এটা লেকচার 3 তো 4 লেখা আছে। হ্যাঁ, লেকচার 4 লেখা আছে, তার কারণটা হচ্ছে যে যে ব্ল্যাক বডি রেডিয়েশন যেটা আমি পড়িয়েছিলাম, হ্যাঁ, ওটা দুটো লেকচার একসাথে জুড়ে দিয়েছিলাম। হ্যাঁ, দুটো লেকচার একসাথে জুড়ে দিয়েছিলাম বলে মানে ব্ল্যাক বডিটা একটা ক্লাস ওই জন্য দেখলেন না শেষে একটু তাড়াতাড়ি করতে হলো। হ্যাঁ, ধীরে সুস্থে পড়লে তোমার বেসিক্যালি হচ্ছে ওটা ওই 1 ঘন্টা করে এক একটা করে ক্লাস আর কি, যদি তুমি এতে পড়ো, মানে যদি এই পিপিটি ব্যবহার করে পড়ো। আর না হলে ওই ক্লাসটাই যদি লিখে লিখে পড়ো তাহলে 2 ঘন্টা লাগে। মানে ব্ল্যাক বডিটা অ্যাকচুয়ালি কিন্তু দুটো ক্লাসের সমান। এবারে ব্ল্যাক বডিটা এখন যেহেতু ছোটবেলা থেকে লোকে পড়ে আসে, হ্যাঁ, তারপরে দেখবে তোমাদের সিলেবাসে দেখবে ব্ল্যাক বডিটা আলাদা করে এমফাসিস দেওয়া থাকছে না, ওই জন্যই দুটো ক্লাসটা আমি একটা ক্লাসে রিডিউস করে দিয়েছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, চলো। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টের সঙ্গে তো আইনস্টাইনের নাম জড়িত, তুমি জানো খুব ভালো করে। আমরা ওই আবার আগের দিনে যে কথাবার্তা মানে মানে ফার্স্ট লেকচারের ওই কথাগুলোকে একদম বেদ বাক্যের মতো করে মনে রাখবে, সেটাই আমাদের কোয়ান্টাম মেকানিক্সের জার্নিটা, তার পথটা দেখাচ্ছে। ফার্স্ট লেকচারে বলেছিলাম না যে 19 শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো, যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাহলে যে ঘটনাগুলো ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব ছিল না, তার মধ্যে প্রথম ঘটনা ছিল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশনের যে যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টসগুলোকে এক্সপ্লেন করা, এইটা। আর সেকেন্ড যে ঘটনাটা, বলছি হ্যাঁ ওই যে ব্ল্যাক বডি যেটা পড়িয়েছিলেন আগের দিন, মানে ওর কি পরে আর কোনো ডেরিভেশন নেই, ওখানে ওটা কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই পর্যন্তই যথেষ্ট। তারপরে আমি কতগুলো তারপর কাজ দিয়েছিলাম, সেই কাজগুলো কি করেছো? স্যার না। না, কাজগুলোকে করো, মানে কাজগুলোকে ওই যে দেখবে ওই যে পিডিএফ এর মধ্যে আমি বললাম কতগুলো জায়গায় তোমার ডাউটস আছে, মানে যেগুলো ডেরিভেশন করা হলো, যেমন আজকে একটা ডেরিভেশন করে দেওয়া হলো, ও আমি ভাবলাম তোমরা করে, আমি বলেছিলাম যে ওখানে আমাদের বইটা ফলো করতে, হ্যাঁ, বইটা দেখে এই যেমন আজকে যেটা ইয়ে বললো তোমার প্রীতম বললো
যে ওই কেমন করে এনার্জি ফ্লাক্সের সঙ্গে এক্সাইটমেন্ট সম্পর্কটা, এনার্জি ডেনসিটি সম্পর্কটা, হ্যাঁ সেটা আমি বলেছিলাম যে এরকম একটা এক্সপ্রেশন আমি লিখে যাচ্ছি, কিন্তু এটা কোথা থেকে আসছে আমি পরে বলবো, সেটা আমি দেখো বলে দিলাম। এবারে এবারে তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো দেখবে ওরকম ডাউটসের কথা বলা ছিল, যেগুলো তোমার প্রশ্ন জাগতেই পারে। যেমন আমি বলেছিলাম হ্যাঁ যে স্যার বলছি, হ্যাঁ স্যার ওই একটা বলেছিলেন ওই এক্স কিউ বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স সমান 5^4/15। 15। হ্যাঁ স্যার ওটা কিভাবে এসেছে স্যার বুঝতে পারি। ওটা পরে হবে। সেটা হ্যাঁ মানে পরে হবে, মানে আজকে আর বলছি না। ওইগুলো সবাই দেখো, ওইখানে যে আমি সবসময় দেখো আমি যেটা পড়ি কি তোমার মাস্টারমশাই দেবে, ওর থেকে বেশি কিছু পড়াচ্ছে না। কিন্তু এবারে তোমাদের উপরে নির্ভর করবে যে আমি কতখানি স্ট্যান্ডার্ড পর্যন্ত উঠবো। তুমি জিজ্ঞেস করলে আমি তোমায় বলে দিলাম। তোমার যদি দায় না থাকে তুমি জিজ্ঞেস না করো, আমি কেন বলবো? আমি তো তোমায় বললাম কিছু ডাউটস আছে বলো। তো তার ওইখানে যে আরো 4টে প্রবলেম ছিল। একটা হচ্ছে যে নাম্বার ওই ওই একটা ইন্টিগ্রেশনটার কথা বললে। আচ্ছা 2 নম্বর ছিল হচ্ছে যে তোমার ওই যেটা আমি যখন র্যালে-জীন্স ফর্মুলা ডিরাইভ করলাম, তখন নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য মানে পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, এটা 8π/μ² সিকিউ ডি নিউ ছিল। সেটা কোথা থেকে এলো সেটা তোমাকে বলেছিলাম। আচ্ছা থার্ডলি হচ্ছে যে তুমি যখন ক্যালকুলেট করছো, যখন ফটো ইলেকট্রিক এফেক্টটাকে সরি মানে প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে ডিরাইভ করলে, তখন এনার্জিটা হচ্ছে NH, এটা ধরে ডেরিভেশনটা হলো। কিন্তু বললাম এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স বলে এক একটা ভাইব্রেশনের মানে এনার্জিটা ½ H প্লাস মানে n প্লাস ½ H আর মানে n প্লাস ½ H। তো সেইটা হলে তুমি যখন অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করবে সেটা হবে ½ H প্লাস H/(e⁻kT-1)। এটা কোথা থেকে এলো সেটা করতে দিয়েছিলাম। আর ফাইনালি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে যখন তুমি ভিন ডিসপ্লেসমেন্টটা ডিরাইভ করছো প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে তুমি যেটা করলে ওটা লং ওয়েভলেন্থ শর্ট ওয়েভলেন্থ রিজিয়ন বা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে তুমি ওটাকে ভিনস ডিস্ট্রিবিউশন লতে রিডিউস করলে, করে তারপর ভিন ডিসপ্লেসমেন্ট লটাকে করলে। এবার আমি বললাম ওই অ্যাপ্রক্সিমেশনটা না করে যদি তুমি করতে, তাহলে দেখো তুমি করতে পারছো কিনা বা কোথায় কি প্রবলেম ফেস করছো, এটা বলেছিলাম। তাহলে এই যে প্রবলেমগুলো বলা ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আমি তোমাকে বাড়িতে দেখতে বলেছিলাম, এবং বলেছিলাম যে বইটা আমাদের যে বইটা, হ্যাঁ যে কোয়ান্টাম মেকানিক্সের শুধু কোয়ান্টাম মেকানিক্স হেডিংও আছে, আবার ফিজিক্যাল ইকুয়েশন কনসেপ্টুয়াল মডেলে ভলিউম 4 এর মধ্যে আছে, সেখানে এই জিনিসগুলো করে দেওয়া আছে। তা তুমি ওটাকে পড়বে, পড়ে তোমার যদি বুঝতে না পারো আমায় বলবে, তাহলে আমি বলে দেবো। তুমি যদি না পারো তুমি জানবে না, আমার কিছু পড়া, আমি আমার দায়িত্ব ফুলফিল করেছি। তোমাকে পড়াশোনাটার লেভেলটা অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তুমি যদি মনে করো যে ওই নর্মালি যেমন করে পড়ে জাস্ট উপরে পড়ে চলে যাবে, তাহলে হবে না। আর আমাকে যদি ওই সব জিনিসপত্রগুলো করিয়ে পড়াতে হয়, ব্ল্যাকবোর্ড এডিশন আর একটা ক্লাস দিতে হবে। এমনি 2টো ক্লাস জুড়ে গিয়ে একটা ক্লাসে দিয়েছি, তো ওইটা আর একটা ক্লাস দিতে হবে। হ্যাঁ দেখা যাচ্ছে তোমার সিলেবাসে কারো সিলেবাসে ওটা উল্লেখও করা নেই, আর কারো সিলেবাসে দেখা যাচ্ছে উল্লেখ হয়তো করা আছে, কিন্তু ওই কোনোভাবে মাস্টারমশাই দেবে একটা 40 মিনিট ক্লাসের মধ্যে উপরে ব্যাপারটা বলে দিয়ে চলে গেছে। তাহলে এবারে তুমি মানে একদম সাবজেক্টটাকে একদম ভেতর থেকে মোস্ট ডিটেলে জানতে চাও কিনা, সেই তাগিদটা তোমার দিক থেকে আসবে, তখন আমি তোমাকে দেখবে সব রকমভাবে হেল্প করে দিচ্ছি। তাহলে ওইগুলো দেখো পরের দিনে দেখে যতক্ষণ না ডাউটস ক্লিয়ার হচ্ছে আমি এগোবো না। তোমার ডাউটস ছিল আমি ক্লিয়ার করে আমি বললাম, আর কারো কিছু অসুবিধা আছে যখন বললে অসুবিধা নেই তখন আমি এগোচ্ছি। তাহলে যে কাজগুলো দিয়েছি সেই কাজগুলো পরের দিন করো, করে তুমি আমাকে পরের দিন জিজ্ঞেস করো, তারপর আমরা বলে দেবো। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে ফিরে আসি, যেটা হচ্ছে যে মানে আমাদের বইয়ে খুব ডিটেলে করা আছে, বইয়ে যে ইনফরমেশনগুলো আছে সবটাকে তোমাকে তৈরি করতে হবে, তবে তুমি সাবজেক্টটা আর 5 জনের থেকে একটু বেটার ওয়েতে শিখবে। আজ এবার চলে আসে, তাহলে বললাম আর একটা ঘটনা, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, সেই ঘটনাটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট। আর ফটো ইলেকট্রিক এফেক্টের সঙ্গে বললাম আইনস্টাইনের নাম দারুণভাবে জড়িয়ে আছে। 1905 সালে আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেনি, আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করেছিলেন। তার যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টসগুলো, যে ফ্যাক্টসগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল না, আইনস্টাইন 1905 সালে সেটাকে এক্সপ্লেন করেন, এবং এই কাজের জন্য 1921 সালে তিনি নোবেল পান। ঠিক আছে, এবারে আমরা যেটা করব যে আমরা প্রথমে এই ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত, যেমন ব্ল্যাক বডিতে যেরকম ভাবে পড়েছি আর কি, ঠিক একই রকমভাবে ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত কি কি এক্সপেরিমেন্টাল অবজারভেশন জানা ছিল সেটাকে দেখব। তার মধ্যে কোনগুলোকে আমি সকল ক্লাসিক্যালি বা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারছি
সেটাকে দেখব। তারপরে হচ্ছে আমি দেখব যে কিছু কিছু অন্ততপক্ষে 3টে ঘটনা পাবে, মানে 3টে পয়েন্টস পাবে, যে পয়েন্টসগুলো সকাল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। এই 3টে পয়েন্টসকে আমি ওই মানে আইনস্টাইন কেমন করে এক্সপ্লেন করছেন সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের আজকে মূল কাজটা। তাহলে প্রথমেই জানি যে ফটোইলেকট্রিক এফেক্ট কাকে বলে। ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ ইলেকট্রন from a clean metallic surface when a light of suitable frequency is incident on it. তাহলে ফটোইলেকট্রিক এফেক্ট কি, মানে যদি তুমি কোশ্চেন হিসেবে বলো যে হোয়াট ইজ ফটোইলেকট্রিক এফেক্ট, তার এক কথা উত্তর হচ্ছে এইটা, হোয়াট ইজ photoelectric effect? না, instantaneous emission of electron from a keen metallic surface when light of suitable frequency is incident on it, সেটা হচ্ছে তোমার ফটোইলেকট্রিক এফেক্ট। তো একটা ক্লিন মেটালিক সারফেস আছে, এই ছবিতে কেমন দেখাচ্ছি, একটা মেটালিক সারফেস আছে, এই এখানে একটা লাইট পড়েছে এবং এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এই যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে তোমার ফটোইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, এই যে অবজারভেশনসটা যে সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট একটা ক্লিন মেটালিক সারফেসে পড়লে যে ইলেকট্রন বেরোতে পারে, এইটা প্রথম অ্যাক্সিডেন্টালি অবজার্ভ করে ফেলেন বিজ্ঞানী হার্জ 1887 সালে তার বিখ্যাত হার্জ এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে। আচ্ছা, হার্জ এক্সপেরিমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টস। হার্জ এক্সপেরিমেন্টটা ইনিশিয়ালি ডিজাইন করা হয়েছিল যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেটা প্রমাণ করতে। যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে বলা হয় না যে একটা চার্জ পার্টিকেল সে যদি অসিলেট করে বা তার কোনো অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন থাকে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে, এই কথাটা বলা হতো। সেইটাকে এক্সপেরিমেন্টে প্রুভ করার জন্য হার্জ তার এক্সপেরিমেন্টটাকে ডিজাইন করেছিলেন। এবং তিনি যেটা করেছিলেন, একটা আয়নাইজড গ্যাস নিয়ে সেই আয়নসগুলো এবং সেখান থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলোকে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রেখে অ্যাক্সিলারেটেড করেছিলেন, করে সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোচ্ছে সেটা তিনি দেখেছিলেন। মানে হি ওয়াজ সাকসেসফুল ইন জেনারেটিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রম অ্যান অ্যাক্সিলারেটেড আয়ন, hence confirm the Maxwell's electromagnetic theory or the wave theory of light. Maxwell's electromagnetic theory তো ওয়েভ থিওরির সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেখানে তিনি ওয়েভ থিওরিটাকে এক্সপ্লেন করে ফেলতে মানে এস্টাবলিশ করে ফেললেন যে সত্যি সত্যি একটা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ছাড়ে। আর এইবারে এই এক্সপেরিমেন্টে একটা গ্যাসকে আয়নাইজ করার জন্য একটু প্রচুর হিটিং এর দরকার ছিল। এই হিটিংটা কি করা হতো, ইলেকট্রিক স্পার্কিং করে করা হতো। আর ইলেকট্রিক স্পার্কিং এর ক্ষেত্রে কি হয় বলো তো, ইলেকট্রিক স্পার্কিং দেখবে যখন কাজ করে, যখন ঝাল টাল দেয় তখন তুমি ভালো করে দেখতে পাও যে স্পার্কিং কিভাবে হচ্ছে। মানে ওই যে ঝাল দেওয়াটার সময় হচ্ছে স্পার্কিং হয়, দেখবে যখন ঝালাইয়ের যে সমস্ত আছে সেখানে যাবে, দেখবে ওরকম একটা ইলেকট্রিসিটি কানেক্ট করা থাকে, একটা ওইটার একটা মুখটা এরকম ধরে। এবারে কি হয় যে তোমার ধরো একটা কন্ডাক্টর আছে আর তারপরে আর একটা তোমার কন্ডাক্টর বা ইনসুলেটর আছে, তাদের মধ্যে একটা গ্যাপ আছে। এবার এইখানে যদি কারেন্ট পাস করতে চায়, দেখা যাচ্ছে সেখানে প্রচন্ড রেজিস্ট্যান্স ফিল করছে বলে ওই H=I²RT অনুযায়ী প্রচন্ড হিটিং হচ্ছে আর তার সঙ্গে লাইট তৈরি হচ্ছে, এটা হচ্ছে স্পার্কিং। তাহলে স্পার্কিং এ যেটা হচ্ছে, ইলেকট্রনটা একটা কন্ডাক্টর থেকে বেরিয়ে একটা নন কন্ডাক্টর দিকে যখন যেতে চাইছে তখন এই স্পার্কিংটা হয়। এবার তিনি দেখলেন যেটা, যে এই যে স্পার্কিং প্রসেসটা ইজিয়ার হয়ে যাচ্ছে যদি ওই মেটালিক টিপটার ওইখানে তুমি একটা আলট্রাভায়োলেট লাইট পাঠাও। তাহলে এই স্পার্কিং প্রসেসটা ইজিয়ার হয়ে যাচ্ছে যদি তুমি একটা আলট্রাভায়োলেট লাইট ওই যে জায়গা থেকে স্পার্কিংটা হচ্ছে সেই জায়গাটা তুমি ফেলো। তাহলে ইন দ্য সেম এক্সপেরিমেন্ট হি নোটিস দ্যাট দ্য স্পার্কিং প্রসেস বিকামস ইজিয়ার when ultraviolet light is incident on it. আর এবারে এই যে আলট্রাভায়োলেট লাইট ফেললে স্পার্কিংটা ইজিয়ার হয়ে যাচ্ছে, আমি একটু আগে বললাম পার্কিং কেন হচ্ছে না, এখান থেকে ইলেকট্রন বেরোতে চাইছে বলে, কিন্তু সে অনেকটা রেজিস্ট্যান্স ফিল করছে। কন্ডাক্টর হলে হিটিংটা হতো না, প্রচন্ড রেজিস্ট্যান্স ফিল করছে, সেই জন্য তোমার স্পার্কিংটা হচ্ছে। তার মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে আলট্রাভায়োলেট লাইট দিলে ইলেকট্রন বেরোনোটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে এটাই তো আলটিমেটলি তোমার ফটোইলেকট্রিক এফেক্ট দেবে, যেটা বলছে লাইট পড়লে ইলেকট্রন বেরোয়। এবং এই যে ফটোইলেকট্রিক এফেক্ট দিল, এবং এটাই দেখো আলটিমেটলি লিডস টু পার্টিকুলার কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট। মানে ফটোইলেকট্রিক এফেক্ট থেকে দিনের শেষে দেখবে লাইটের যে কর্পাসকুলার বা পার্টিকুলার ক্যারেক্টার আছে সেটা তোমার রিভিলড হবে। ঠিক আছে,
তাহলে দেখো, তাহলে একই এক্সপেরিমেন্টে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা কনফার্ম হলো, অর্থাৎ ওয়েভ থিওরি অফ লাইট কনফার্ম হলো। আর ওই একই এক্সপেরিমেন্টে তুমি যেটা দেখতে পাচ্ছ যে এমন একটা সিগনেচার পেলে, এই সিগনেচার আলটিমেটলি লিডস টু ফটোইলেকট্রিক এফেক্ট অ্যান্ড হুইচ ফাইনালি কনক্লুডস দ্যাট লাইট হ্যাজ এ পার্টিকেল ক্যারেক্টার অর কর্পাসকুলার ক্যারেক্টার। তাহলে এই এক্সপেরিমেন্টটা এই কারণে ভীষণ ইম্পর্টেন্ট। এই একই এক্সপেরিমেন্টে তোমার ওয়েভ থিওরি অফ লাইটটা কনফার্ম হচ্ছে, আর পার্টিকেল থিওরি অফ লাইট তার একটা সিগনেচার তুমি বা একটা ইন্ডিকেশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে 1827 সালে এই ঘটনাটা দেখার পরে তারপরে 10-15 বছর ধরে অনেকে, এবং তার মধ্যে পি লেনার্ড ছিলেন, হলওয়াক ছিলেন, স্টোলস্টভ ছিলেন, তারা প্রচুর এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং সেই এক্সপেরিমেন্ট থেকে ফটো ইলেকট্রিক এফেক্টের বিভিন্ন ফিচার্সগুলো বেরিয়ে এলো। আমরা যখন ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে ফিচার্সগুলো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে বেরিয়ে এসেছিল, সিমিলারলি ফটো ইলেকট্রিক এফেক্টের যে রেজাল্টসগুলো তোমার বেরিয়ে এলো ওই প্রচুর এক্সপেরিমেন্ট করা হলো 1890 থেকে 1900 সাল এই সময়ের মধ্যে, যেখানে লিডার হিসেবে লেনার্ড, হলওয়াক, স্টোলস্টভ এরা সব ছিলেন আর কি। তারা পারফর্ম মেনি এক্সপেরিমেন্টস টু ফাইন্ড ভ্যারিয়াস ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, এগুলোর মধ্যে 1900 সালে পি লেনার্ডের করা যে এক্সপেরিমেন্টটা সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেই এক্সপেরিমেন্টে আমরা একটা ডিটেল আলোচনা করব, এবং সেইখান থেকে বিভিন্ন রকমের যে এক্সপেরিমেন্টাল অবজার্ভ, বিভিন্ন রকমের যে ফিচার্স পাওয়া যাচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, সেটাকে আমরা একটুখানি আলোচনা করতে চাই। দেখো, পি লেনার্ডের সিস্টেমটা হচ্ছে এরকম, তিনি যেটা করেছেন, একটা কন্টেনার নিয়েছেন, যে কন্টেনারটা তোমার একটা কাঁচ দিয়ে ঘেরা নয়, এটা বেসিক্যালি কোয়ার্টজ দিয়ে ঘেরা। এই কোয়ার্টজ দিয়ে ঘেরা, এবারে এই কোয়ার্টজ কাঁচ দিয়ে না ঘিরে কোয়ার্টজ দিয়ে ঘেরলো কেন, আমি একটু পরে জাস্ট আলোচনা করছি। তাহলে যেটা হচ্ছে, এবারে এইখানে তোমার একটা মেটালিক প্লেট আছে যাকে আমি ক্যাথোড বলছি, আর একটা মেটালিক প্লেট আছে যাকে আমি অ্যানোড বলছি। তারা কানেক্টেড হচ্ছে বাইরের ব্যাটারির সাথে। এবারে ক্যাথোডের সাথে নেগেটিভ ইলেকট্রোড কানেক্টেড থাকবে, ক্যাথোডের সাথে পজিটিভ ইলেকট্রোড কানেক্ট থাকবে। এখানে একটা গ্যালভানোমিটার বা তুমি অ্যামমিটার রাখছো, যা দিয়ে তুমি কারেন্টটাকে বেসিক্যালি মাপতে পারবে এটা। আচ্ছা, এবারে যেটা হচ্ছে, এইটা দিয়ে আলট্রাভায়োলেট লাইট পাঠানো হচ্ছে, যে আলট্রাভায়োলেট লাইটটা হচ্ছে এই ক্যাথোডে পড়ছে, ক্যাথোড থেকে ইলেকট্রন ইজেক্টেড হচ্ছে, সেই ইজেক্টেড ইলেকট্রনটা হচ্ছে অ্যানোড পর্যন্ত পৌঁছাবে, অ্যানোড পর্যন্ত পৌঁছালে তোমার সার্কিটটাকে কমপ্লিট হবে, তখন তুমি কারেন্ট পাবে। এই হচ্ছে মূল গল্পটা। এবার একটার পর একটা পয়েন্ট জাস্ট বলি। প্রথম কথা হচ্ছে যে এই কোয়ার্টজ ব্যবহার করছি কাঁচ ব্যবহার না করে, এর মানেটা কি? কাঁচ আর কোয়ার্টজের মধ্যে তফাৎটা কি? দুজনেই বেসিক্যালি সিলিকন ডাইঅক্সাইড, আর সিলিকন ডাইঅক্সাইড প্রথমে গলিয়ে ফেলো, ফিউজ করে ফেলো। ফিউজ করে পড়ার পরে তুমি যদি খুব তাড়াতাড়ি কুল করো, তাহলে অ্যামারফাস সলিড সিলিকন ডাইঅক্সাইড তৈরি হবে, যেটাকে বলা হবে গ্লাস। এটা অনিয়তাকার বা অ্যামারফাস। আর যদি তুমি স্লোলি কুল করো, তাহলে ক্রিস্টালাইন সলিড অফ সিলিকন ডাইঅক্সাইড তৈরি হবে, যাকে বলা হচ্ছে কোয়ার্টজ। এবারে কোয়ার্টজ কি করে? কোয়ার্টজ তোমার ইউভি লাইট এবং ভিজিবল লাইট দুজনকেই যেতে দেয়, মানে এটা ট্রান্সপারেন্স ইন বোথ ইউভি অ্যান্ড ভিজিবল লাইট। আর নর্মাল কাঁচের ক্ষেত্রে যেটা হয়, যে সে ভিজিবল লাইটকে যেতে দেয়, কিন্তু আলট্রাভায়োলেট লাইটকে যেতে দেয় না। এখানে ট্রান্সপারেন্ট আন্ডার ভিজিবল লাইট আর ওপেক আন্ডার আলট্রাভায়োলেট লাইট। তাহলে দেখো, কাঁচ এবং কোয়ার্টজের মধ্যে তফাৎটা কি? কাঁচটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের যে সলিড, সেটা অ্যামারফাস, আর গ্লাসটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের সলিড, যেটা ক্রিস্টালাইন গ্লাস। সেখান দিয়ে ভিজিবল লাইট পাস করে যেতে পারে, কিন্তু আলট্রাভায়োলেট লাইট পাস করতে পারছে না। আর কোয়ার্টজের মধ্যে দিয়ে কিন্তু ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট দুটোই পাস করতে পারছে। তাহলে এবারে আমি যে আলট্রাভায়োলেট লাইটটা পাঠাচ্ছি এদিক থেকে কোনো একটা সোর্স থেকে, তাহলে সেটা কোয়ার্টজ তো তাকে যদি অ্যাবজর্ব করে না, তুমি তো ভুলভাল রেজাল্ট পাবে। তাহলে যেটা কি হবে, যেন দেখতে হবে যে তোমার যে উইন্ডোটা তুমি ব্যবহার করছো এখানে আর কি, যে কভারটা, সেইটা এমন হবে যাতে করে সে আলট্রাভায়োলেট লাইটও অ্যাবজর্ব না করে। সেই জন্য আমাকে কোয়ার্টজ উইন্ডো ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল কোয়ার্টজ আর কাঁচের তফাৎটা? স্যার কাঁচটা কেন ব্যবহার করা হয় একটু বলুন, আমার নেটটা না, পেজ করছিল। না, কাঁচ হচ্ছে ভিজিবল লাইট যেতে দেয়, কিন্তু আলট্রাভায়োলেট লাইটকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে আমি তো আলট্রাভায়োলেট লাইট এখানে দেবো আলটিমেটলি, তাহলে আলট্রাভায়োলেট লাইট যাতে অ্যাবজর্ব না করে সেটা গ্যারান্টেড হতে হবে। সেই জন্য কাঁচ ব্যবহার করা যাবে না, কোয়ার্টজ ব্যবহার করতে হবে। কোয়ার্টজ কিন্তু ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট লাইট কোনোটাকেই অ্যাবজর্ব করে না।
কিন্তু কাঁচ ভিজিবল লাইটকে অ্যাবজর্ব করে না, কিন্তু আলট্রাভায়োলেট লাইটকে অ্যাবজর্ব করে। বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই যে সেটআপটা করেছি, যেখানে ক্যাথোডটা নেগেটিভ ইলেকট্রন, অ্যানোডটা পজিটিভ ইলেকট্রন, তাকে বলে ফরওয়ার্ড বায়াস বা পজিটিভ বায়াস। আর যদি কোনো কারণে আমি পরে দেখাচ্ছি সময় উল্টে দিই, যদি এই ব্যাটারি পোলারিটিকে যদি পাল্টে দিই, অর্থাৎ ক্যাথোডটাকে পজিটিভ ইলেকট্রন আর অ্যানোডটাকে নেগেটিভ ইলেকট্রন করে দিই, তাহলে সেটাকে বলে রিভার্স বায়াস বা অপোজিট বায়াস বা নেগেটিভ বায়াস। তাহলে ক্যাথোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ, সেটা ফরওয়ার্ড বায়াস বা পজিটিভ বায়াস। ক্যাথোড পজিটিভ, অ্যানোড যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে সেটা রিভার্স বায়াস আর অপোজিট বায়াস আর নেগেটিভ বায়াস। তাহলে আমি এই যে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এই ওয়ার্ডগুলো দিয়ে বারবার উল্লেখ করব। ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে অ্যানোড পজিটিভ ইলেকট্রন, আর ব্যাকওয়ার্ড বায়াস মানে হচ্ছে অ্যানোড হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রন। এটা মাথায় রাখবে, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে কি দেখা যাচ্ছে, প্রথমে একটা ইম্পর্টেন্ট ছবি যাকে বলে আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট। একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট তুমি পাচ্ছ। আচ্ছা, আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটটা কি হচ্ছে দেখো, মানে ছবিটা প্রথমে বলিনি, তারপরে কোথা থেকে ছবিটা আসছে কিভাবে আমি বলছি। ধরো এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, এই যে দুটো ব্যাটারি আছে, সেই ব্যাটারির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। আচ্ছা, ভিটা পজিটিভ মানে হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস, আর ভিটা নেগেটিভ মানে হচ্ছে রিভার্স বায়াস। তাহলে আমি প্রথমে যেটা ভাবলাম, ধরে নাও যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, এখানে আগে বলে নিই। দেখো, ধরো কোনো এইখানে ব্যাটারিতে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়নি। এবার আমি আলট্রাভায়োলেট লাইট এখানে ফেললাম। আলট্রাভায়োলেট লাইট ফেললে সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। এবারে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সে সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি নিয়ে যাচ্ছে বলে সে আপ টু অ্যানোড পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবারে তাহলে আমি একটা মানে পার্টিকুলার ইন্টেন্সিটির লাইট ক্যাথোডে ফেলেছি, সেখানে ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রনগুলো সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে সে অ্যানোড পর্যন্ত পৌঁছে যখন গেল, সার্কিটটা কমপ্লিট হলো, তুমি কিছুটা নন জিরো কারেন্ট পেলে। আর এবারে অবভিয়াসলি যে ইলেকট্রনগুলোকে যদি কেউ টানতো তাহলে সে ইজিলি যেতে পারতো। এবার যদি ফরওয়ার্ড বায়াসে রাখি, অর্থাৎ এইরকমভাবে সেট আপটা দেখে যদি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়াই, তাহলে অ্যানোড পজিটিভ ইলেকট্রন সে নেগেটিভ দিকের ইলেকট্রনকে টানবে। যদি টানে তাহলে বেশি বেশি ইলেকট্রন অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে, অর্থাৎ কারেন্টটা তোমার বেড়ে যাবে। এই জন্য প্রথম দিকে তাই হয়েছে যে ভি ইকুয়াল টু যখন 0 তখন একটা কারেন্ট ছিল, এবারে তোমার পোটেনশিয়াল ডিফারেন্সটা কত বাড়ছে, কারেন্টটা বাড়ছে। এবারে বেড়ে বেড়ে কি হলো যে এক সময়ে যখন যতগুলো ইলেকট্রন বেরিয়েছে, এই পুরো ইলেকট্রনটাই অ্যানোড পর্যন্ত পৌঁছে যেতে পারছে পার সেকেন্ডে, তখন কি হচ্ছে, আর ইলেকট্রন পৌঁছানোর যে এটার বাড়ার সম্ভাবনা নেই, অর্থাৎ কারেন্ট আর বাড়বে না। তখন কারেন্টটা স্যাচুরেট করে যাচ্ছে, এবারে যে স্যাচুরেটেড ফটো কারেন্ট, এই জায়গায় হয়ে গেল কনস্ট্যান্ট হয়ে গেল, এটা স্যাচুরেটেড ফটো কারেন্ট হলো। তা তুমি পজিটিভ দিকটা কি দেখলে, যে যখন কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই তখনও যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি নিয়ে, তার কিছুটা অন্তত অ্যানোড পর্যন্ত পৌঁছে যেতে পারবে বলে তুমি একটা কারেন্ট পেলে। এবারে এই ফরওয়ার্ড বায়াসে দেখে যদি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়ানো হয়, তাহলে অ্যানোড ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করছে বলে কারেন্টটা বাড়ছে। একটা সময় পরে যতগুলো ইলেকট্রন বেরিয়েছিল সবটাই যখন সে মানে যতগুলো ইলেকট্রন বেরোচ্ছিল এই পুরোটাই যখন তোমার পৌঁছে যেতে পারবে অ্যানোড পর্যন্ত, তখন কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট হয়ে গেছে। আচ্ছা, এবারে যদি কেউ রিভার্স বায়াসে চলে আসতো, অর্থাৎ অ্যানোডটাকে পজিটিভ না করে কোনো কারণে অ্যানোডটাকে নেগেটিভ করে ফেলা হয়েছে, অ্যানোডটাকে নেগেটিভ করা হয়, তাহলে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সে তো অ্যানোড দিয়ে এখন রিপেলড হচ্ছে। অ্যানোড দিকে যদি রিপেলড হয় তাহলে কি হবে, কারেন্টটা কমবে। এবারে এমন করে তুমি নেগেটিভ বায়াসে রেখে, আরেকবার বলুন এই জায়গাটা। এই যে ইলেকট্রনটা তুমি কি হচ্ছে, অ্যানোডটাকে তুমি আর এখন পজিটিভ ইলেকট্রন বলছো না, রিভার্স বায়াসে নিয়ে চলে গেছে বলে অ্যানোডটা হয়ে গেছে নেগেটিভ ইলেকট্রন। তাহলে এবারে নেগেটিভলি চার্জ ইলেকট্রন তো নেগেটিভ ইলেকট্রন দিয়ে রিপেলড হবে। তাহলে রিভার্স বায়াসে রেখে, রিভার্স বায়াসে যদি রাখো, তাহলে ইলেকট্রনটা এই নেগেটিভ ইলেকট্রন দিয়ে রিপেলড হচ্ছে বলে ইলেকট্রনটা অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে ইলেকট্রন যত কম পৌঁছাবে কারেন্ট তত কমে যাবে। এবারে আমি যদি এরকম করি, এই যে রিভার্স বায়াসে রেখে পোটেনশিয়ালটা যদি আমি আরো বাড়াই, তাহলে যেটা হলো যে আরো বেশি রিপেলড হবে। আরো বেশি যদি রিপেলড হয়, তাহলে একটা সময় আসবে যখন কোনো ইলেকট্রনই আর অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না, তখন কারেন্টটা তোমার 0 হয়ে যাবে। তার রিভার্স বায়াসে দেখে যে পোটেনশিয়াল ডিফারেন্স দিলে কোনো ইলেকট্রনই অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারছে না বলে তোমার ফটো কারেন্টটা 0 হয়ে যাচ্ছে, তাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে? তো দেখো, এই যে নেগেটিভ বায়াসে রেখেছো, অর্থাৎ বাঁদিকে যাচ্ছে মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা নেগেটিভ হচ্ছে, মানে তুমি রিভার্স বায়াসে রেখেছো।
তা রিভার্স বায়াসে রেখে পোটেনশিয়াল ডিফারেন্সটা যখন তুমি বাড়াচ্ছ, একটা সময় পরে দেখো এই ফটো কারেন্টটা কমতে 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 আমার জিরো হয়ে গেল। তাহলে এই যে জিরো হয়ে গেল, এই যে পোটেনশিয়ালটা তাকে বলা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। এটা মাইনাস ভি হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। তাহলে ছবিটার নেচারটা বুঝতে পারলে কেন এরকম হলো? পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা স্যাচুরেটেড ফটো কারেন্টের মানেও বুঝলে, স্টপিং পোটেনশিয়ালের মানেও বুঝলে তো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো ঠিক করে? স্যার স্টপিং পটেনশিয়ালটা আরেকবার একটু বলে দেবেন? এই তো একটু হালকা আবছা আবছা হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাই দেখো স্টপিং পোটেনশিয়ালের ব্যাপারটা কি বলছি তোমার। আমি একটা মানে একটা আল্ট্রাভায়োলেট লাইট এখানে দিয়েছি, এবং আল্ট্রাভায়োলেট লাইটটা দিয়েছি একটা ফিক্সড ইন্টেন্সিটির, ফিক্সড ফ্রিকোয়েন্সির, এবং যে মেটালটা এখানে ব্যবহার করা হচ্ছে মেটালটা পুরো ফিক্সড। তাহলে এবারে এখানে ইলেকট্রনটা বেরোচ্ছে, ইলেকট্রনটা বেরিয়ে অ্যানোড পর্যন্ত পৌঁছালে তুমি কারেন্ট পাবে। আর যেমন আমি রিভার্স বায়াসে যখন রেখেছি, অ্যানোডটা এখন আর পজিটিভ ইলেকট্রন না, অ্যানোডটা নেগেটিভ ইলেকট্রন। এই নেগেটিভ ইলেকট্রন যদি এই নেগেটিভ আর ইলেকট্রনের নেগেটিভ একে অপরকে রিপেল করবে, রিপেল যখন করবে তখন কি হবে, ইলেকট্রনটা অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না। এবার আমি বললাম যে এই পোটেনশিয়াল ডিফারেন্স রিভার্স বায়াসে রেখে পোটেনশিয়াল ডিফারেন্সটা এমন বাড়ালাম যাতে করে হচ্ছে যে অ্যানোডটা এতটাই নেগেটিভ হয়ে গেল যে কোনো ইলেকট্রনই আপনি অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারলো না। কোনো ইলেকট্রনই যদি অ্যানোড পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে কারেন্টটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে রিভার্স বায়াসে রেখে যে পোটেনশিয়ালটা দিলে, ন্যূনতম যে পোটেনশিয়ালটা দিলে, রিভার্স বায়াসে রেখে ন্যূনতম যে পোটেনশিয়ালটা দিলে কোনো ইলেকট্রনই আপনি অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারছে না, বলে ফটো কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। বুঝতে পেরেছো? আর স্যার এটা সবসময় ইউভি লাইটের সাপেক্ষেই করতে হবে? না 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 না, ভিজিবল লাইটও হবে, আল্ট্রাভায়োলেট লাইটও হবে, ভিজিবল লাইটও হবে। তবে আল্ট্রাভায়োলেট লাইটের এনার্জি বেশি বলে সে ইলেকট্রনটাকে বের করতে পারে, অর্ডিনারি ভিজিবল লাইট ইউজুয়ালি ইলেকট্রনটাকে বের করতে পারে না, খুবই এক্সেপ্ট কিছু রেয়ার কেসেস আর কি। বলছি যদি লাইটটা চেঞ্জ করি তাহলে আমার স্টপিং পটেনশিয়ালের ভ্যালু তো চেঞ্জ করবে। হ্যাঁ হ্যাঁ, পাল্টে যাবে, অবশ্যই পাল্টে যাবে। মানে আমি সবসময় যেটা করছি, এই মেটালটা ফিক্স করেছি, যে লাইটটাকে দিয়ে কি তার ফ্রিকোয়েন্সি ফিক্স করেছি, তখনই কেবলমাত্র স্টপিং পোটেনশিয়ালটা ফিক্সড হয়ে আছে। এবার আমি যদি এই মেটালটাকে পাল্টে দিই বা যে লাইটটাকে পাল্টে, তাহলে স্টপিং পোটেনশিয়াল পাল্টে যাবে। ঠিক আছে। এখানে লিখেছি দেখো, ফিক্সড মেটাল, ফিক্সড ফ্রিকোয়েন্সি, ফিক্সড ইন্টেন্সিটি। মানে লাইটের ইন্টেন্সিটি ফিক্স, লাইটের ফ্রিকোয়েন্সি ফিক্স, আর যে ক্যাথোড হিসেবে যে মেটালটাকে ব্যবহার করছে সেটা ফিক্স। তখন এই ছবিটা এরকম দেখতে হচ্ছে। তাহলে ছবিটা বোঝা গেল তো? আচ্ছা, এবারে দেখো এই স্টপিং পোটেনশিয়ালটাকে তুমি ম্যাথামেটিক্যালি কি করে ক্যালকুলেট করবে। আর স্টপিং পোটেনশিয়ালটা কি হলো না, যেটা কথা হচ্ছে যে যখন তুমি রিভার্স বায়াসে রাখছো তখন ইলেকট্রনের সঙ্গে ওই তোমার অ্যানোডের একটা রিপালশন হচ্ছে, তাই তো? এবারে কথাটা হচ্ছে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটাও যখন আটকে যাবে তখন তুমি স্টপিং পোটেনশিয়াল পাবে। সেখানে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার মধ্যে যে ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, অর্থাৎ হাফ এম ইন্টু ভি ম্যাক্স তার স্কোয়ার, এইটা হচ্ছে ই ইন্টু ভি জিরোর সঙ্গে সমান হবে। মানে ইলেকট্রনের চার্জের সঙ্গে পোটেনশিয়াল ডিফারেন্স গুণ করলে তোমার কাইনেটিক এনার্জি হয়। তাহলে ই ইন্টু ভি জিরো সেটা হাফ এম ই ইন্টু ভি ম্যাক্স তার স্কোয়ার হবে। সেইখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইজেক্টেড, তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য কি বললাম, ইজেক্টেড ইলেকট্রন। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই যে ফর্মুলাটা মাথায় রাখবে, যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা হাফ এম ভি স্কোয়ার, সেটা হচ্ছে ই ইন্টু ভি জিরোর সঙ্গে সমান হবে। এই ইকুয়েশন থেকে তোমাকে স্টপিং পোটেনশিয়ালটাকে বের করতে হবে। মানে ওই জন্য অনেক সময় যখন প্লট করা হয়, পরে আমরা দেখবো যে পরে কিছু কিছু প্লট আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কাইনেটিক এনার্জিও প্লট করতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার স্টপিং পোটেনশিয়ালও প্লট করতে পারে। কারণ স্টপিং পোটেনশিয়াল এবং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তারা কিন্তু একে অপরের সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে ছবির নেচারটা কিন্তু একই থাকে। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন, তাই মনে রাখবে। এটা একটা 1 নম্বর একটা নাম দিয়ে রাখলাম। হ্যাঁ, এই ইকুয়েশন থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম তোমার দেয়। হলো? ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে ফিক্সড মেটাল, ফিক্সড ফ্রিকোয়েন্সি, ফিক্সড ইন্টেন্সিটি। এবারে আমি তিনটে জিনিসকে আস্তে আস্তে পাল্টাবো।
প্রথম যেটা পাল্টাচ্ছি যে ফিক্সড মেটাল লাগছে, ফিক্সড ফ্রিকোয়েন্সি বলছি, কিন্তু ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেওয়া হলো। তা ফ্রিকোয়েন্সি ফিক্সড রাখছি, মেটাল ফিক্সড রাখছি, ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেওয়া হলো। তাতে কি হয়েছে, ছবিটার নেচারটা খেয়াল করে দেখো। যখন ইন্টেন্সিটিটা বেড়ে যাচ্ছে তখন স্টপিং পোটেনশিয়াল রিমেন্স দ্য সেম, বাট ইন্টেন্সিটি ইনক্রিজ করছে। আচ্ছা, স্টপিং পোটেনশিয়াল রিমেন্স দ্য সেম, কিন্তু ইন্টেন্সিটি ইনক্রিজ করছে। আগে এইটা বোঝার চেষ্টা করি যে ইন্টেন্সিটি কেন ইনক্রিজ, ইন্টেন্সিটি বাড়লে কেন স্যাচুরেটেড ফটোকারেন্টটা ইনক্রিজ করলো। দেখো, ইন্টেন্সিটি মানে কি, এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তাকে বলা হয় ইন্টেন্সিটি। তাহলে এবার ইন্টেন্সিটি বাড়ানো মানে কি, যদি তুমি ধরে নাও যে এইভাবে, আমি এখন এক্সপ্লানেশনটা এমনি বলে দিচ্ছি, মানে মডার্ন এক্সপ্লানেশনটা আর কি, যে তুমি পরে মানে আইনস্টাইন যেভাবে এক্সপ্লেন করবে না আর কি, আইনস্টাইন কি বলছে, যেটা বলছে কি লাইট যে কালেকশন অফ ফোটনস, তো তার মানে কি, তাহলে আমি যখন বলছি যে ইন্টেন্সিটি বেশি, মানে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে বেশি বেশি ফোটন যাচ্ছে, তাই না? এবারে বেশি বেশি ফোটন যদি যায়, এবারে একটা ফোটন যদি একটা ইলেকট্রনকে বের করে, তাহলে ইন্টেন্সিটি বাড়ানো মানে বেশি বেশি ইলেকট্রন বেরোবে, আর যত বেশি ইলেকট্রন বেরোবে স্যাচুরেটেড ফটোকারেন্ট তত বেড়ে যাবে। তাহলে কি বললাম বুঝতে পারছো, যে আমি এখানে ফিক্সড মেটাল করেছি, ফিক্সড ফ্রিকোয়েন্সি করেছি। এবার ইন্টেন্সিটি বাড়ানো মানে কি, যে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনের এরিয়াতে বেশি বেশি ফোটন ধাক্কা দিচ্ছে, আর যত বেশি ফোটন ধাক্কা দেবে তত বেশি ইলেকট্রন বেরোবে, কারণ এক একটা ফোটন একটা ইলেকট্রনকে বের করে, আর যত বেশি ইলেকট্রন বেরোবে তত বেশি তুমি কারেন্ট পাবে। সেই জন্য ইন্টেন্সিটি বাড়ালে স্যাচুরেটেড ফটোকারেন্টটা বেড়ে গেল। কিন্তু এবারে যেটা আমি পরে দেখবো, যে একটা ফোটন যদি রেসপন্সিবল হয় একটা ইলেকট্রনকে বের করতে, একটা ফোটনের ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে তার এনার্জি এইচ নিউ। এবার ফ্রিকোয়েন্সি, ফোটনের ফ্রিকোয়েন্সি তো ফিক্স করে দিয়েছি, নিউ তো ফিক্স করে দিয়েছি, তো এক একটা ফোটনের এনার্জি ফিক্স করে দেওয়া হলো। এক একটা ফোটনের এনার্জি যদি ফিক্স করে দেওয়া হয়, তাহলে ওই এনার্জি যে দিলাম তার কিছুটা পোর্শন মেটাল থেকে ইলেকট্রন বের করতে কাজে লাগলো, বাকি পোর্শনটা ইলেকট্রনে কাইনেটিক এনার্জি দিল। এবারে ফিক্সড মেটাল দিয়েছি মানে কি, ফিক্সড ফ্রিকোয়েন্সি দিয়েছি, ফিক্সড মেটাল দিয়েছি, অর্থাৎ যে ফোটনটা দিয়ে ধাক্কা দিচ্ছি তার এনার্জিটা ফিক্সড। এবারে একটা ইলেকট্রন বের করার জন্য যে এনার্জি লাগছে সেটা ফিক্সড, কারণ মেটালটাও ফিক্সড। তাহলে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জি ফিক্সড হয়ে গেছে। তার কাইনেটিক এনার্জি যদি ফিক্সড হয়ে গেছে, তাহলে স্টপিং পোটেনশিয়াল তোমার ফিক্সড হয়ে গেছে। সেখানে দেখো স্টপিং পোটেনশিয়ালে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে বুঝতে পারলে যে যখন ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি, শুধু ইন্টেন্সিটিটাকে বাড়ানো হয়েছে, তাহলে ছবির নেচারটা কেন এরকম, স্টপিং পোটেনশিয়াল একই রইল, কিন্তু ইন্টেন্সিটিটা বাড়ার সাথে সাথে হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্টটা বেড়ে গেল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে কি বলা হয়েছে সেটাই পড়ে লিখছি দেখো, ফর এ ফিক্সড মেটাল অ্যান্ড ফর এ লাইট অফ ফিক্সড ফ্রিকোয়েন্সি উইথ ইনক্রিজ ইন ইন্টেন্সিটি স্যাচুরেটেড ফটো কারেন্ট ইনক্রিজেস বা স্টপিং পোটেনশিয়াল রিমেন্স দ্য সেম। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এই যে অবজারভেশনটাকে এক্সপ্লেন করতে গেলে আমার কতগুলো জিনিস মাথায় রাখতে হলো, যে লাইটটাকে কালেকশন অফ ফোটনস তুমি ভাবছো, এবারে তুমি এক একটা ফোটনের এনার্জি এইচ নিউ, তাহলে এক একটা ফোটনের এনার্জি যদি ফিক্সড হয়ে গেছে, তাহলে ইন্টেন্সিটি বাড়ানো মানে হচ্ছে বেশি বেশি ফোটন পার সেকেন্ডে দেওয়ালকে ধাক্কা দিতে হবে। এবারে একটা ফোটন একটা ইলেকট্রন বের করছে, তাহলে বেশি ইন্টেন্সিটি মানে বেশি ফোটন ধাক্কা দিল, মানে বেশি ইলেকট্রন বেরোবে, বেশি ইলেকট্রন বেরোবে মানে স্যাচুরেটেড ফটো কারেন্ট বাড়বে। আর এবারে এক একটা ফোটনের এনার্জি এইচ নিউ যেহেতু ফিক্সড, আর যে মেটাল থেকে তুমি বেসিক্যালি ইলেকট্রনটাকে বের করছো সেই মেটালের একটা ওয়ার্ক ফাংশন বলে একটা কথা আছে, মানে মেটাল থেকে ইলেকট্রন বের করতে যে মিনিমাম এনার্জিটা লাগে তাকে বলে ওয়ার্ক ফাংশন। তাহলে একটা ফিক্সড মেটাল ব্যবহার করছে মানে মেটালের ওয়ার্ক ফাংশন তোমার ফিক্সড হয়ে গেছে, তাহলে যে ইলেকট্রনটা বেরোবে তার কাইনেটিক এনার্জি ফিক্সড হয়ে যাবে, আর কাইনেটিক এনার্জি বা তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ফিক্সড হয়ে যাবে। তার কাইনেটিক এনার্জি ফিক্সড হয়ে গেলে স্যাচুরেটেড ফটো কারেন্ট ফিক্সড, তার স্টপিং পোটেনশিয়াল ফিক্সড হয়ে যাবে। স্টপিং পোটেনশিয়ালটা কিন্তু যেটা ছিল সেটাই হয়ে যাচ্ছে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে নেক্সট দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার নেক্সট ছবিটা দেখো, ওই আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটই হচ্ছে। এখন কি, এখন হচ্ছে ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি, কিন্তু আমি মেটালটাকে পাল্টাচ্ছি। আচ্ছা, মেটালটাকে পাল্টাচ্ছি। আচ্ছা, মেটালটাকে পাল্টালে কি পাল্টায় না, মেটালের ওয়ার্ক ফাংশন পাল্টায়। আচ্ছা, মেটালের ওয়ার্ক ফাংশন কাকে বলে? ওয়ার্ক ফাংশন হচ্ছে দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস উইথ জিরো কাইনেটিক এনার্জি। মানে একটা ক্লিন মেটালিক সারফেস আছে, ন্যূনতম কতখানি এনার্জি দিয়ে জাস্ট ইলেকট্রনটা বেরোবে, জাস্ট বেরোবে,
বেশি এনার্জি দিয়ে ফেললে কি হবে, বেরোবে প্লাস সে একটা কাইনেটিক এনার্জি নিয়ে চলে যাবে। আমি বলছি যে ন্যূনতম কতটুকু এনার্জি দিলে জাস্ট ইলেকট্রনটা বেরোবে ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস, তাকে বলে ওয়ার্ক ফাংশন। দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস উইথ জিরো কাইনেটিক এনার্জি। এবারে ধরো আমি যখন দুটো মেটাল ব্যবহার করছি, একজন ওয়ার্ক ফাংশন বেশি, একজন ওয়ার্ক ফাংশন কম, তাহলে প্রথম খেয়াল করো যে যখন আমি ইন্টেন্সিটি ফিক্স করে দিয়েছি, ফ্রিকোয়েন্সি ফিক্স করে দিয়েছি, তার পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে ইকুয়াল নাম্বার অফ ফোটনস কে ধাক্কা দিচ্ছে, তাহলে ইকুয়াল নাম্বার অফ ফোটন যদি ধাক্কা দেয় ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস বেরোবে, ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস বেরোলে তোমার স্যাচুরেটেড ফটোকারেন্টে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখন তুমি ওই একটা ইলেকট্রনকে বের করার চেষ্টা করছো একটা ফোটন দিয়ে, ফোটনের ফ্রিকোয়েন্সি ফিক্স মানে তার এনার্জি ফিক্স। এবারে সেই এইচ নিউ এনার্জি নিয়ে যখন মেটাল এসে ধাক্কা দিল, তাহলে এবারে দুটো ডিফারেন্ট মেটাল আছে, ধরো আমি কথা বলছি, ধরো সিজিয়াম মেটাল আছে আর সোডিয়াম মেটাল আছে। সোডিয়াম থেকে ইলেকট্রন বের করা কঠিন, সিজিয়াম থেকে ইলেকট্রন বের করা সহজ, কারণ সিজিয়ামের আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে তোমার অনেক কম। এবারে আমি একই এনার্জির ফোটন দিলাম, সোডিয়ামের ক্ষেত্রে তোমার ইলেকট্রনটা বের করা কঠিন আর সিজিয়ামের ক্ষেত্রে সহজ। সিজিয়ামের ক্ষেত্রে কিন্তু সহজ হয়, তার মানে অল্প এনার্জি দিয়ে ইলেকট্রনটা বেরিয়ে গেল, কিন্তু ফোটনের এনার্জি এই তো ফিক্সড আছে। তাহলে সিজিয়ামের মানে যেটা বলা আয়নাইজেশন এনার্জি বা ওয়ার্ক ফাংশন যখন কম হয়ে যাচ্ছে, তাহলে ফোটন থেকে খুব সামান্য এনার্জি লাগলো ইলেকট্রনটাকে বের করতে, তাহলে বাকি এনার্জিটা কি হবে, বাকি এনার্জিটা হচ্ছে যে ইজেক্টর ইলেকট্রনে কাইনেটিক এনার্জি দিয়ে দেবে। মানে যার ওয়ার্ক ফাংশন কম সেই তার ইজেক্টর ইলেকট্রনে কাইনেটিক এনার্জি বেশি, আর কাইনেটিক এনার্জি বেশি হলে কি হয়ে যাবে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ স্টপিং পোটেনশিয়াল বেশি হয়ে যাবে। দেখো আমি তাই করছি এখানে, তাহলে এখানে স্টপিং পোটেনশিয়াল গুলো দেখো পাল্টে গেছে, এটা φ1 আর φ2, এখানে φ2টা গ্রেটার দ্যান φ1। মানে যদি তোমার φ1 কারেন্টটা সেম থাকছে কি করে? কারেন্টটা সেম থাকছে কি করে? কারেন্টটা সেম থাকছে কারণ কারেন্টটা নির্ভর করছে কিসের উপরে, কতগুলো ইলেকট্রন বেরোচ্ছে তার উপরে। তো এবার কতগুলো ইলেকট্রন বেরোবে কার উপরে ঠিক হবে, কতগুলো ফোটন ধাক্কা দিল, আর কতগুলো ফোটন ধাক্কা দিল সেটা কি দিয়ে ঠিক হবে, ইন্টেন্সিটি দিয়ে। আমি তো ইন্টেন্সিটি ফিক্স লিখেছি, সেটা কারেন্টটা ফিক্স থাকছে। যে ইলেকট্রনটা ধাক্কা মারছে তাদের তো আমি কোনো কিছু এনার্জি কোনো কিছু চেঞ্জ করিনি, এবারে যার কাছ থেকে ইলেকট্রনটা পার করা কঠিন তার ক্ষেত্রে তো কম ইলেকট্রনও বেরোতে পারে। না সংখ্যা না, এটা এটা হবে না, এটাই হচ্ছে এই যে এটা হচ্ছে টু বডি কলিশন, এটা হচ্ছে টু বডি কলিশন। একটা ফোটন একটা ইলেকট্রনকে বের করবে, তাহলে এবারে একটা ফোটন একটা ইলেকট্রনকে যদি বের করে, এবারে 5টা ফোটন 5টা ইলেকট্রনকে বের করবে, 20টা ফোটন 20টা ইলেকট্রনকে বের করবে। এবার আমি ইন্টেন্সিটি যখন ফিক্স করে দিয়েছি, তার মানে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে কতগুলো ফোটন যাচ্ছে সেটা ফিক্সড হয়ে গেছে। আর সবসময় টু বডি কলিশন হয় ফোটনের সঙ্গে ইলেকট্রনের, মানে একটা ফোটন একটা ইলেকট্রন বের করতে পারে। তাহলে ইন্টেন্সিটি ফিক্স করে দিলাম মানে নাম্বার অফ ফোটন ফিক্সড হয়ে গেল, নাম্বার অফ ফোটন ফিক্সড হয়ে গেল মানে নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন ফিক্সড হয়ে গেল, নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন ফিক্সড হয়ে যাচ্ছে বলে স্যাচুরেটেড ফটোকারেন্ট ফিক্সড হয়ে যাচ্ছে। যার ক্ষেত্রে ইলেকট্রন পজিটিভিটিটা বেশি তার ক্ষেত্রে অ্যানোডে বেশি নেগেটিভ চার্জ পাঠাতে হবে, যাতে আমি পোটেনশিয়ালটাকে যাতে এই ইফেক্টটাকে বন্ধ করতে পারি। তাই তো মানে অন্যভাবে ভাবো যে যার ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন কম তার ক্ষেত্রে ইলেকট্রন সহজে বের করছে। তো তাহলে ইলেকট্রন যদি সহজে বের করছে, এবারে কি দিয়ে ইলেকট্রনটাকে বের করছে, ফোটন দিয়ে। আর ফোটনের ফ্রিকোয়েন্সি ফিক্স মানে কি, ফোটনের এনার্জি ফিক্সড। তাহলে এবারে ধরো আমি লেসে 20 ক্যালোরি এনার্জি দিয়েছি, এবারে একজনের ক্ষেত্রে ইলেকট্রন বের করতে 5 ক্যালোরি এনার্জি লাগে, একজনের ক্ষেত্রে 10 ক্যালোরি এনার্জি লাগে। তাহলে যে ডিফারেন্সটা একজনের 15 একজনের 10, সেই ডিফারেন্সটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দিল। তার মানে কি যার ওয়ার্ক ফাংশন কম তার ক্ষেত্রে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি, যার ওয়ার্ক ফাংশন কম তার ক্ষেত্রে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি, তাই তো। এবার ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি বেশি হয় তাহলে তাকে আটকানোর জন্য বেশি তোমার রিভার্স পোটেনশিয়াল দিতে হবে, তার জন্য তার স্টপিং পোটেনশিয়াল তত বেশি হয়ে যাবে। যদি কারোর ওয়ার্ক ফাংশন এতটাই বেশি হয়ে যায় যে আমার ওই যে এনার্জির এই জিনিসটা ইলেকট্রন বার করতে পারছে না, এমনটা হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে, আমি সেটা আসবো, সেটা আমি আসছি। যে এমন হলো যে ওয়ার্ক ফাংশন বেশি, বা অন্যভাবে বলতে গেলে তুমি যদি একটা ফিক্স মেটাল ভাবো যে লাইটটা দিচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা কম, তো সাডেনলি
যে লাইট থেকে তার ফ্রিকোয়েন্সি যদি কম হয়ে যায়, একটা সার্টেন ভ্যালুর থেকে কম হয়ে গেলে ইলেকট্রন বেরোবে না, সেটা কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে, সেটা আমি আসছি। আচ্ছা তাহলে 3 নম্বরে কি বলে, ফর অ্যান ইনসিডেন্ট লাইট অফ ফিক্সড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফিক্সড ইন্টেন্সিটি উইথ ইনক্রিজ ইন ওয়ার্ক ফাংশন অফ মেটাল স্টপিং পোটেনশিয়াল ডিক্রিজেস বা স্যাচুরেটেড ফটোকারেন্ট রিমেইনস দ্য সেম, এটা বলা হলো। আচ্ছা এবারে পরেরটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে পরের যেটা কথাটা বলছি এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ভিভিআই আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা আমি পরে বলছি। এখন তোকে অত গুরুত্ব সহকারে ভাবতে হবে না, কি বলছি কথাটা শোনো। এবারে কি হচ্ছে, ফিক্সড মেটাল ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ওয়ার্ক ফাংশনটা ফিক্সড হয়ে গেছে, ফিক্সড ইন্টেন্সিটি দেওয়া হচ্ছে, শুধু ফ্রিকোয়েন্সিটা পাল্টাচ্ছে। ফিক্সড মেটাল ব্যবহার করা হচ্ছে, ফিক্সড ইন্টেন্সিটি দেওয়া হচ্ছে, আর ফ্রিকোয়েন্সিটা পাল্টাচ্ছে। আচ্ছা তুমি প্রথমে স্টপিং পোটেনশিয়ালের দিকটা দেখো। স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তাহলে এক একটা ফোটনের এনার্জি এইচ ডিউ সেটা বেড়ে গেল। আচ্ছা এবার ওয়ার্ক ফাংশন যদি ফিক্সড হয়ে যায়, অর্থাৎ পার্টিকুলার মেটাল যদি হয়, তাহলে এমন একটা ফোটন দিলাম যার ফ্রিকোয়েন্সিটা বেশি, মানে সে যে ইলেকট্রনটাকে বের করবে তার কাইনেটিক এনার্জি বেশি, আর যে ইলেকট্রনটা বেরোবে তার কাইনেটিক এনার্জি যদি বেশি হয়ে যায় তাহলে স্টপিং পোটেনশিয়াল কি হবে, বেশি হয়ে যাবে। দেখো এই যে নিউ2 আর নিউ1 স্টপিং পোটেনশিয়ালটা দেখো, তোমার নিউ2 এর জন্য বেশি হচ্ছে তার নিউ1। এই জায়গাটা বুঝতে পেরেছো যে ফোটনের ফ্রিকোয়েন্সি বেশি, সেই ফোটন যখন একটা পার্টিকুলার মেটালে ইনসিডেন্ট হচ্ছে, তাহলে যে ফোটনের ফ্রিকোয়েন্সি বেশি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি বেশি, একটা পার্টিকুলার মেটাল থেকে যে ইলেকট্রনটা বেরোবে তার কাইনেটিক এনার্জি বেশি হবে, আর ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বেশি হলে স্টপিং পোটেনশিয়াল বেশি হবে। এটা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা এবারে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, দেখো স্যাচুরেটেড ফটোকারেন্টটা কিন্তু কমে গেছে। দেখো স্যাচুরেটেড ফটোকারেন্ট যখন ফ্রিকোয়েন্সি তোমার বেড়ে গেছে তখন স্যাচুরেটেড ফটোকারেন্টটা তোমার কমে গেছে। এই যে নিউ2 ফ্রিকোয়েন্সি, যেখানে নিউ2টা গ্রেটার দেন, এটা কমে গেছে। এটা কেন কমে গেছে? আরে কেন কমে গেছে দেখো, তোমার ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা এবারে লাইটের ক্ষেত্রে এনার্জিটা কিসের মধ্যে থাকে না, ফোটনের মধ্যে থাকে। তাহলে এবারে খেয়াল করে দেখো যে আমি যখন বলছি ইন্টেন্সিটি ফিক্স করে দিচ্ছি, তার মানে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে সেম অ্যামাউন্টের এনার্জি যাবে। আচ্ছা এবারে তুমি ভাবো যে এনার্জিটা যদি ফোটন ক্যারি করে, তাহলে এক একটা ফোটনের এনার্জি যদি বেড়ে যায়, কিন্তু টোটাল এনার্জি তো ফিক্স থাকছে, ইন্টেন্সিটি ফিক্স বলে, তাহলে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেলে ফোটনের সংখ্যা কি হবে, কমাতে হবে। কমে যাবে। আর যদি তোমার ফ্রিকোয়েন্সিটা কম হয়ে যায় তাহলে এক একটা ফোটনের এনার্জি কিন্তু কমে গেল, তাহলে একই টোটাল এনার্জি বা টোটাল ইন্টেন্সিটি রাখতে গেলে ফোটনের সংখ্যা বাড়াতে হবে, তাই না? আচ্ছা তাহলে এবারে দেখো, তাহলে আমি যখন ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিলাম তখন এক একটা ফোটনের এনার্জি কিন্তু বেড়ে গেল, তাহলে একই ইন্টেন্সিটি রাখতে গেলে ফোটনের সংখ্যা কমতে হচ্ছে, আর ফোটনের সংখ্যা কমে গেলে ইলেকট্রন কম বেরোবে, ইলেকট্রন কম বেরোলে স্যাচুরেটেড ফটোকারেন্টটা কমে যাবে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলে? এই এক্সপ্লেনেশনটা পরিষ্কার তো তোমাদের কাছে? হ্যাঁ কিন্তু এবারে আচ্ছা। সেটাই লিখেছি, ফর এ ফিক্সড মেটাল অ্যান্ড ফর অ্যান ইনসিডেন্ট লাইট অফ ফিক্সড ইন্টেন্সিটি উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি স্যাচুরেটেড ফটোকারেন্ট ডিক্রিজেস অ্যান্ড স্টপিং পোটেনশিয়াল ইনক্রিজেস। যেটা মুখে বললাম সেটা আমি এখানে লিখে দিয়েছি। আর এবারে এইটা কেন ভিভিআই বলছি, তুমি যদি হায়ার সেকেন্ডারি লেভেলের যে কোনো বই দেখো, ইনক্লুডিং তোমার ধরো এইচ.সি. ভার্মার বই, আর তোমাদের যে এক্সিস্টিং যে সমস্ত ফিজিক্সের বই আছে বা কেমিস্ট্রির বই আছে, সেখানে তো ফটো ইলেকট্রিক এফেক্ট আছে, তুমি দেখবে এই ছবিটাকে ভুল করা আছে। এই ছবিটা হচ্ছে স্টপিং পোটেনশিয়ালটা পাল্টাচ্ছে কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্ট একই রেখে দিয়েছে, ওটা ভুল। আমি যেটা করছি এটাই ঠিক আছে, এইটা একটু আলাদা করে মাথায় রাখবে। তুমি যদি গুগল সার্চ করো বা তুমি তোমার কাছে আশপাশে বই আছে দেখো, বইয়ে আইদার এই ছবিটা ধরেনি, ছবিটা ধরলেও যেটা করেছে যে এখানে তোমার এই স্টপিং পোটেনশিয়ালটা পাল্টাচ্ছে কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা একই রেখে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা আমি যেটা বললাম এটাকে মাথায় রাখবে। তাহলে এই যে চারটে ছবি আঁকলাম, চারটে ছবি একই রকমের ছবি, এটাকে বলে আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট। প্রথমে ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি, তারপরে ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি পাল্টালো, তারপরে ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি মেটাল পাল্টালো বা ওয়ার্ক ফাংশন পাল্টালো,
তারপর হচ্ছে ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি পাল্টালো, এই 4 রকমের ছবি হলো। হ্যাঁ, আচ্ছা এবারে আরো 3টে ছবি আমরা বলবো। 5 নম্বর ছবিটা দেখো, এই যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, এইটাও লিখতে পারো, অথবা কেউ চাইলে এই স্টপিং পোটেনশিয়ালটাও করতে পারে। স্টপিং পোটেনশিয়ালটা ভার্সেস যখন তোমার ইন্টেন্সিটি প্লট করা হচ্ছে, তখন তুমি কি দেখতে পাচ্ছ এটা প্যারালাল লাইন পাচ্ছ তুমি। এর মানেটা কি? মানেটা এটা দাঁড়াচ্ছে যে ইন্টেন্সিটি, আচ্ছা ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি নিচ্ছি, মেটাল ফিক্সড করে যদি ফ্রিকোয়েন্সি ফিক্স করে দাও, তাহলে ইন্টেন্সিটি বাড়ালে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার স্টপিং পোটেনশিয়ালটা পাল্টাচ্ছে না। এটা তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, যখন তোমার মেটাল এবং ফ্রিকোয়েন্সি তুমি ফিক্স করে ফেলছো। তার কারণটা কি? দেখো ইন্টেন্সিটি তুমি যখন এই ফ্রিকোয়েন্সি ফিক্স করে ফেলে, যে ফ্রিকোয়েন্সি ফিক্স করে ফেললে অ্যাকচুয়ালি যেটা হয় কি, একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের ধাক্কা হয়। একটা ফোটনের সঙ্গে যদি একটা ইলেকট্রনের ধাক্কা হয়, একটা ফোটনের এনার্জি কতটা, দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি ফিক্স করলে একটা ফোটনের তোমার এনার্জি ফিক্সড হয়ে গেল, সেখানে তোমার কাইনেটিক, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন কিচ্ছু তোমার পাল্টালো না। ঠিক আছে? তাহলে ফর এ ফিক্সড মেটাল অ্যান্ড ফর এ ইনসিডেন্ট রেডিয়েশন অফ ফিক্সড ফ্রিকোয়েন্সি, কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। কিন্তু দেখো যদি তুমি একটা ফিক্সড মেটাল ব্যবহার করে ফ্রিকোয়েন্সি পাল্টাও, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো ছবিটা ভালো করে খেয়াল করে দেখো, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি থেকে যদি ফ্রিকোয়েন্সিটা কম হতো, তাহলে কাইনেটিক এনার্জিটা নেগেটিভ, তার মানে কি কোনো ইলেকট্রন বেরোচ্ছে না। আর এই ফ্রিকোয়েন্সি থেকে যদি ফ্রিকোয়েন্সিটা বেশি হতো, তাহলে দেখো তোমার করসপন্ডিং কাইনেটিক এনার্জিটা বাড়ছে। তার মানে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি যার নিচে যদি লাইটের ফ্রিকোয়েন্সি হয়, তা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি এইচ নিউ জিরো সেটা কম হচ্ছে, তখন কিন্তু কোনো রকমভাবে ইলেকট্রন বেরোবে না। তাহলে ওই যে ফ্রিকোয়েন্সি তাকে বলা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে আমি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি একটা সার্টেন ভ্যালুর থেকে যদি আমি কম রাখি, তোমার ইন্টেন্সিটি যত বেশি হোক না কেন, একটা পার্টিকুলার মেটালের জন্য ওখান থেকে আর কোনো ইলেকট্রন বেরোবে না, তাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর যদি ফ্রিকোয়েন্সিটা গ্রেটার দ্যান থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয়, তাহলে কাইনেটিক এনার্জিটা ফ্রিকোয়েন্সির সঙ্গে তখন তোমার প্রপোর্শনালিটি বাড়বে। তাহলে if frequency of incident light is below a minimum value, then there will be no emission of electron whatever greater the intensity of incident light be. This frequency is called the threshold frequency. And if nu greater than nu zero, then kinetic energy, maximum kinetic energy of ejected electron, maximum kinetic energy ejected electron increases linearly with increasing frequency. বুঝতে পারলে এটা? আচ্ছা, এগুলো খুব কমন ছবি, আগের ছবিগুলো বরং কিছুটা রেয়ার। এবার দুটো ডিফারেন্ট মেটাল যদি তুমি ব্যবহার করো, দুটো ডিফারেন্ট মেটাল ব্যবহার করলে কাইনেটিক, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লটটা তোমার একই রকমের দেখতে হবে, দুটো প্যারালাল লাইন দেবে। হ্যাঁ, যেটা হচ্ছে প্যারালাল লাইন মানে হচ্ছে এই যে মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বা নিউ অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা পুরো ফিক্স থেকে যাচ্ছে। তাহলে দুটো ডিফারেন্ট মেটাল, ফর টু ডিফারেন্ট মেটালস তোমার এই ওয়ার্ক, এই যে আচ্ছা এখানে এটা বলি, এখানে তুমি পরে দেখবে এই যে তোমার এখানে যেটা এই এটা মানে 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 এই যে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা, এই ইন্টারসেপ্টের পরিমাণটা হচ্ছে তোমার নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ফাংশন। মানে বেসিক্যালি এইখান থেকে এতখানি এনার্জি দিলে তবে তোমার ইলেকট্রনটা বেরোবে। এবার দুটো ডিফারেন্ট মেটাল যখন ব্যবহার করছো, ওয়ার্ক ফাংশনটা কিন্তু পাল্টে যাচ্ছে। ওয়ার্ক ফাংশনগুলো পাল্টে গেলে তুমি বেসিক্যালি মানে ইন্টারসেপ্ট পাল্টাচ্ছে কিন্তু স্ট্রোকটা একই থাকছে, তখন তুমি প্যারালাল লাইন পাচ্ছ। মানে ওয়ার্ক ফাংশন এইটা তো, এইখানে তো এনার্জিটা তুমি জিরো ধরেছো, এইখানে তো এনার্জিটা জিরো। হ্যাঁ, আর ওয়ার্ক ফাংশন মানে কতখানি এনার্জি দিতে হয়, সেটা একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এই যে ডিফারেন্সটা মানে ইন্টারসেপ্টটা হচ্ছে -5 ঠিক আছে? এটা আমি এই আইনস্টাইনের ইকুয়েশনটা বললে তোমার কাছে এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইটা হলো। তাহলে এই যে তিনটে ছবি, যে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে কম হলে ইলেকট্রন বেরোবে না, তার থেকে বেশি হলে ইলেকট্রন বেরোবে, সেসব ফ্রিকোয়েন্সির কনসেপ্ট, এবং কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন হচ্ছে ফ্রিকোয়েন্সির উপরে সঙ্গে কেমন করে বাড়ছে, আর দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে কি হচ্ছে এটা বললাম। আর ফাইনালি হচ্ছে যে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টেনিয়াস, দ্যাট ইজ ইলেকট্রন ইজ এমিটেড ফ্রম দ্য থিন মেটালিক সারফেস ইমিডিয়েটলি আফটার লাইট অফ সুইটেবল ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট অন ইট। মানে লাইট পড়ার সাথে সাথেই হচ্ছে ইলেকট্রনটা বেরোচ্ছে, এইটা লাইট পড়ার সাথে সাথেই তোমার ইলেকট্রনটা বেরোচ্ছে।
এই যে এতগুলো ঘটনা বললাম, এই ঘটনাগুলোর মধ্যে অন্ততপক্ষে তোমার 5, 6 এবং 8, এই 5 নম্বরটা, 6 নম্বরটা এবং এই 8 নম্বরটা, এই তিনটে কোন রকম ভাবে তুমি ক্লাসিক্যালি ব্যাখ্যা করতে পারবে না। মানে লাইটকে যদি তুমি ওয়েভ ধরো বা লাইটকে যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভাবো, তাহলে তুমি কোন রকম ভাবে এই 5 নম্বরে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন্টেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট। দেখো ওয়েভের ক্ষেত্রে কি হয়, ইন্টেন্সিটি বেশি মানে তোমার বেসিক্যালি এনার্জি বেশি, তাহলে যত বেশি এনার্জি হবে অবভিয়াসলি যে ইলেকট্রনটা বেরোবে সে তত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে, এটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু দেখতে পাচ্ছ কি না, না ইন্টেন্সিটি বেশি অথচ কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন কিচ্ছু পাল্টাচ্ছে না। আচ্ছা নেক্সট দেখো 6 নম্বরে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা, যে বলছে ফ্রিকোয়েন্সিটাকে সার্টেন ভ্যালুর থেকে কম রেখে তুমি ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন কোনোভাবে ইলেকট্রন বেরোবে না। আরে ওয়েভের ক্ষেত্রে তো এনার্জি থাকে ইন্টেন্সিটির মধ্যে, তাহলে ইন্টেন্সিটি বাড়াচ্ছে মানে এনার্জি বেশি, তো এনার্জি যদি বেশি হয়ে যায় তাহলে অবভিয়াসলি ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা বাড়বে। কিন্তু বলছে কি না, তোমার ফ্রিকোয়েন্সিটাকে সার্টেন ভ্যালুর থেকে কম রেখে তুমি ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন কাইনেটিক এনার্জিটা কোনোভাবেই পাল্টাচ্ছে না। আর ফাইনালি হচ্ছে যদি ওয়েভ হতো, তাহলে যে কোনো ওয়েভ দিয়ে যখন কিছু করো না সেগুলো একটুখানি টাইম লাগে, কেন ওয়েভ তো ডিলোকালাইজড, তাহলে একটা এনার্জি কিন্তু ওয়েভের মধ্যে থাকে সেটা ডিলোকালাইজ, কোনো একটা সিস্টেমে পড়তে হবে, তারপরে সেই এনার্জিটা একটা ছোট্ট জায়গায় লোকালাইজড হতে হবে যাতে করে এনার্জি ডেন্সিটিটা বাড়বে, তবে সেখান থেকে ইলেকট্রনটা বেরোবে। তাহলে ইলেকট্রন একটা লোকালাইজ, একটা পার্টিকুলার জায়গা আছে মেটালের সঙ্গে, ইলেকট্রনটা একটা পার্টিকুলার জায়গা আটকে আছে। আর ওয়েভ একটা ঢেউ তুমি দিচ্ছ একটা বড় জায়গা জুড়ে, তাহলে অবভিয়াসলি হচ্ছে ঢেউ পড়লো আর ইলেকট্রন বেরিয়ে গেলে এটা হওয়ার কথা নয়। ঢেউটা পড়বে, সেই এনার্জিটা একটা অনেকটা জায়গাকে ধরো জায়গায় পড়লো, সেখানে এনার্জিটা একটা ছোট জায়গায় লোকালাইজ হতে হবে, পরে তারপর তুমি ইলেকট্রন বেরোনো হবে, পুরোটার জন্য একটু সময় লাগার কথা। তুমি দেখতে পাচ্ছ না ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে এই যে তিনটে ঘটনা, যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইন্টেন্সিটির উপর নির্ভর করছে না, 2 নম্বর হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট, আর 3 নম্বর হচ্ছে ইলেকট্রন এমিশন ইনস্ট্যান্টেনিয়াস। এই তিনটে ঘটনা অন্তত ওয়েভ থিওরি অফ লাইট দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে না। ওইগুলো একটু লাল পেজে গোল করে দিন। এই যে এখানে লিখে দিয়েছি, there are some experimental observations that cannot be explained by wave theory of light, সেটা হচ্ছে ফিচার 5, ফিচার 6 আর ফিচার 8। ঠিক আছে, এই 5 নম্বরটা, এই 6 নম্বরটা আর এই 8 নম্বরটা। এই 7 নম্বরটা কিন্তু 6 থেকেই আসে, 7টার আলাদা করে আমি উল্লেখ করছি না। তা এইগুলো অন্তত তোমার ওই এ দিয়ে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না ওয়েভ থিওরি দিয়ে। তাহলে এক্সপ্লেন করবে কি করে? ওয়ে আউটটা কি? ওয়ে আউট হচ্ছে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। দেখো আমি এই আইনস্টাইনের মতো করে অলরেডি এক্সপ্লেন করে করে এলাম বাকি জিনিসগুলো। তিনি কি বলছেন না, এই প্রথমবারের জন্য তিনি এটা বললেন যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু h। মানে আইনস্টাইন কন্টেম্পোরারি সায়েন্স নিয়ে ওয়াকিবহল, যখন প্ল্যাঙ্ক সাহেব ওই এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ এই কনসেপ্টটাকে জাস্ট ভেবে নিয়ে ব্ল্যাক বডি রেডিয়েশনের মতো একটা লং লাস্টেড প্রবলেমকে সলভ করে ফেলতে পারলেন, সেইটা বাকিদের ক্ষেত্রে খুব হাস্যকর মনে হলেও আইনস্টাইনের মতো জিনিয়াসের পক্ষে ব্যাপারটা গুরুত্ব ছিল অপরিসীম। সেই জন্যে এই প্ল্যাঙ্কের হাইপোথিসিসের উপর বেশ করে পরপর আইনস্টাইন কাজ করতে আরম্ভ করলেন। 1905 সালে যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট করলেন, 1907 সালে হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স অফ ল্যাটিক হিট ক্যাপাসিটি করলেন। এই কাজগুলো তিনি পরপর করে কিন্তু করতে আরম্ভ করলেন। তার রিলেটিভিটিতে এই ধরনের ইকুয়েশন তিনি ব্যবহার করলেন। হ্যাঁ, তাহলে তিনি কি বললেন, লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু h। আর এখানে একটা কথা বলি যে আইনস্টাইন কিন্তু ফোটন টার্মটাকে উল্লেখ করেনি, তিনি এটাকে এনার্জি কোয়ান্টা বলতেন। পরবর্তীকালে 1926 সালে স্যার গিলবার্ট নিউটন লুইস তিনি প্রথম এই ফোটন টার্মটাকে ইন্ট্রোডিউস করেন। স্যার গিলবার্ট নিউটন লুইস, যার জন্য এই লুইস কনসেপ্ট, লুইস অ্যাসিড বেস, হ্যাঁ ফিউগাসিটি কনসেপ্ট, এসব লুইসের দেওয়া। লুইস হচ্ছে তোমার 49 বার 49 টাইমস নোবেলের জন্য নমিনেটেড হয়েছিলেন, কিন্তু নোবেল পাননি। ঠিক আছে, এটা মাথায় রাখ। ওই যেটা হয় নোবেলের ক্ষেত্রে তিনি একটা অন্য লবিতে বিলং করতেন, সেই কারণে লুইসকে নোবেল দেওয়া হয়নি। তখন ওই অসওয়াল, ভ্যান ডপ তারা সব নোবেল টোবেলগুলো পেয়ে গেছে, এদেরকে সব নোবেল টোবেল দেওয়া হয়। আর তিনি কি করে এক্সপ্লেন করছে, when light is incident on a clean metallic surface then there will be a two body or binary collisions between the photon and the electron
এবং এই কলিশনটা হচ্ছে ইলাস্টিক। এবারে এনার্জি অফ দ্য সিঙ্গেল ফোটন ইজ শেয়ার্ড কিভাবে না, ওয়ান পার্ট ইজ ইউজ টু ইজেক্ট দ্য ইলেকট্রন আর রেস্ট পার্ট গিভ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন। তার মানে কাইনেটিক এনার্জিটা কি হয়ে যাবে তাহলে, এই যে ফোটনের এনার্জি থেকে তোমার ওয়ার্ক ফাংশনটাকে বাদ দিতে হচ্ছে। এইটা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, এবারে এই যে ইকুয়েশনটায় দেখো, যখন ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তোমার 0 হয়ে যাবে, তো তখন যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা নিউ জিরোটা হয় 5/8। দেন এই ইকুয়েশনটাকে তুমি এই এইচ নিউ মাইনাস 5 এর বদলে এইচ সি বাই ল্যামডা মাইনাস 5 এভাবে লিখতে পারো। আচ্ছা, এবারে এইচ সি বাই ল্যামডা মার্ক যদি 5 হয়, তাহলে ল্যামডা ম্যাক্স হচ্ছে এইচ সি বাই 5, এই ইকুয়েশনটা তুমি লিখতে পারো। আর কাইনেটিক এনার্জিটাকে তুমি যদি ফ্রিকোয়েন্সি ওয়েভ লেন্থের টার্মসে করো, তাহলে এইচ সি বাই ল্যামডা মানে এইচ সি বাই ল্যামডা ম্যাক্স এভাবে লিখতে পারো। মানে এত কিছু তোমার মনে রাখার দরকার নেই, শুধু এই দুটো ইকুয়েশন রাখলেই তোমার চলবে। একটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রিক ইলেকট্রন এইচ নিউ মাইনাস 5, এবার ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভ লেন্থের কিন্তু সম্পর্ক করে তুমি জানো। 2 নম্বর ইকুয়েশন বলছে, এটা 2 নম্বর ইকুয়েশন। তখন এই ফ্রিকোয়েন্সির জায়গায় তুমি ওয়েভ লেন্থ ইত্যাদি তুমি বসাতে পারবে। আর এই ইকুয়েশনটা হচ্ছে তোমার স্পেশাল ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা। 3টে ফর্মুলা তোমার খুব কাজে লাগবে। একটা হচ্ছে ওই টপিং পোটেনশিয়াল বের করার জন্য ওই ফর্মুলাটাকে বলেছিলাম। সেকেন্ডলি হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, আইনস্টাইনের ইকুয়েশন যেটা কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন এইচ নিউ মাইনাস 5, এটা আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। আর 3 নম্বর হচ্ছে ওয়ার্ক ফাংশন, সরি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়ার্ক ফাংশনের সম্পর্ক নিউ জিরো হচ্ছে 5/8। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটাকে ধরে নিয়ে দেখো, আমরা অলরেডি এক্সপ্লেন করে গেছি। এই কনসেপ্টটাকে ধরে নিয়ে আমরা অলরেডি এক্সপ্লেন করে 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 গেছি। দেখো, এইটাকে যদি তুমি ধরে না, তাহলে কিন্তু সবকিছু তোমার কনসিস্টেন্ট হয়ে যাবে। আচ্ছা, এবারে তুমি কাইনেটিক এনার্জিটা ওই যেহেতু ওয়ার্ক ফাংশনটা এইচ নিউ জিরো হয়ে গেল, এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো লিখতে পারো। তাহলে এবারে দেখো, তুমি এই কাইনেটিক এনার্জি ভার্সেস যদি ফ্রিকোয়েন্সি প্লট করো, একটা স্ট্রেট লাইন দিচ্ছে, একটা স্লোপটা হচ্ছে এইচ আর ইন্টারসেপ্টটা হচ্ছে মাইনাস এইচ নিউ জিরো, মাইনাস এইচ নিউ জিরো মানে মাইনাস 5। যেটা বলেছিলাম না, যে ওয়ার্ক মানে নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ফাংশন, সেটা হচ্ছে ইন্টারসেপ্টটা। ইন্টারসেপ্ট হচ্ছে মাইনাস এইচ নিউ জিরো, অর্থাৎ মাইনাস 5 হয়ে যাচ্ছে। আর এই যে থিটাটা, মানে যদি থিটা হয়, তাহলে ট্যান থিটাটা হয়ে যাচ্ছে তোমার স্লোপটা, সেটা এইচ এর সঙ্গে সমান। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে এই ফ্রম দ্য স্লোপ অফ কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভার্সেস নিউ প্লট উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ। আমরা এখান থেকে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এই এইচটাকে বলে প্লাঙ্ক কনস্ট্যান্ট, সেই প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু আমি বের করে ফেলতে পারি। আচ্ছা, এবং এই 1914 থেকে 16 এই সময় ধরে বিজ্ঞানী মুলিকান অ্যান্ড হিজ কোয়ার্কার্স তারা পারফর্ম এ সিরিজ অফ এক্সপেরিমেন্টস ইউজিং ভ্যারিয়াস ডিফারেন্ট মেটালস। দে অবটেন কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট উইথ আর প্যারালাল উইথ এ স্লোপ এইচ, এবং সেই এইচ এর ভ্যালু বের করলেন 6.56 × 10⁻34 জুল সেকেন্ড, যেটা দেখো ভেরি ক্লোজ টু প্লাঙ্ক কনস্ট্যান্ট। তার মানে মুলিকান তারা জাস্ট আইনস্টাইনের প্রেডিকশনের কয়েক বছর পরেই কিন্তু তারা ওই কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট বিভিন্ন মেটালের ক্ষেত্রে করলেন, করে তারা সত্যি সত্যি এরকম প্যারালাল স্ট্রেট লাইন পেলেন। প্রত্যেক ক্ষেত্রে স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং স্লোপের ভ্যালু বের করলেন, যেটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্টের যে ভ্যালু, যেটা ব্ল্যাক বডি রেডিয়েশন করার সময় প্ল্যাঙ্ক দিয়েছিলেন, তার সঙ্গে খুব সমান হলো। অর্থাৎ ফটোইলেকট্রিক এফেক্টটা কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়ে গেল। ঠিক আছে, এমনি তো এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে এক্সপ্লেন করার জন্য ফটোইলেকট্রিক এফেক্ট হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো যে অ্যাডিশনাল দু একটা জিনিস তোমরা পেয়েছিলে, যে যেমন ধরো কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করলে তার স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট হবে, যে স্লোপটা হচ্ছে তোমার হচ্ছে একটা প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর সঙ্গে সমান, সেটা কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়ে গেল। যখনই ভেরিফাইড হয়ে গেল, তারপর 1921 সালে অ্যালবার্ট আইনস্টাইন এই ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেনেশনের জন্য নোবেল পেয়ে গেলেন। তাহলে এইখান থেকে আলটিমেট কনক্লুশনটা কি হলো? কনক্লুশনটা হচ্ছে কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন রিভিলড ইন দ্য এক্সপ্লেনেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। মানে লাইটের যে কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার আছে, সেইটা কিন্তু তোমার এই ফটোইলেকট্রিক এফেক্টের এক্সপ্লেনেশনে রিভিলড হলো। তাহলে বোঝা গেল ফটোইলেকট্রিক এফেক্ট এবং তার এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো এবং আইনস্টাইনের এক্সপ্লেনেশন। ঠিক আছে, আচ্ছা। এবারে এই ভূতেরাও চাউমিন খায়, তাহলে আইনস্টাইনেরও কিন্তু থিওরির মধ্যে লিমিটেশনস আছে। এই যে আইনস্টাইন যে বলছেন না যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা ইন্টেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট, বাস্তবে কিন্তু ওটা ইন্টেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট হয় না। ইন্টেন্সিটি কিন্তু বেশ লো হয়, তাহলে ঠিক আছে, কিন্তু ইন্টেন্সিটি যদি খুব হাই হয়ে যায়, তখন তুমি দেখবে যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে বাড়ে। এটা আইনস্টাইনের থিওরির লিমিটেশন। তাহলে
এবারে মজা হচ্ছে কি তখন যে টাইপের লাইট ব্যবহার করা হতো সেই লাইটের ইন্টেন্সিটি বেশ কমই ছিল, কিন্তু পরবর্তীকালে লেজার আবিষ্কৃত হয়ে যাওয়ার পরে, যেটা লেজারের থিওরিও আইনস্টাইনের দেওয়া 1916 সালে, হ্যাঁ, লেজারের থিওরিও আইনস্টাইনের দেওয়া, লেজার এক্সপেরিমেন্টাল লেজার আবিষ্কার হয়ে যাওয়ার পরে হাইলি ইন্টেন্স লাইট তৈরি করা সম্ভব হলো। যদি হাইলি ইন্টেন্স লাইট ফেলা হয় তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে হাইলি ইন্টেন্স লাইট একটা ছোট্ট জায়গার মধ্যে যখন ফেলা হচ্ছে তখন দেখতে পাচ্ছে যে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা অ্যাকচুয়ালি তোমার ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট তার উপরে নির্ভর করছে। তখন এই কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু তোমার চলে যাচ্ছে। দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট ইজ ভেরি হাই, দেন মোর দ্যান ওয়ান ফোটন ক্যান কোলাইড উইথ ওয়ান ইলেকট্রন অ্যাট এ টাইম। মানে ইন্টেন্সিটি খুব হাই মানে কি, একটা ছোট্ট জায়গার মধ্যে অনেক ফোটন পড়ছে, তো দুটো ফোটন একসাথে একটা ইলেকট্রনকে বের করতে পারে, বা তিনটে ফোটন একসাথে একটা ইলেকট্রনকে বের করতে পারে। তখন দেয়ার উইল বি নো কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এবং সাডেনলি কাইনেটিক এনার্জিটা তোমার ইন্টেন্সিটির সাথে বাড়ছে। আর যদি এমন হতো যে ফর এ ফোটন অফ লঙ্গার ওয়েভলেন্থ দেয়ার উইল বি এ পসিবিলিটি দ্যাট ওয়ান ফোটন ক্যান কোলাইড উইথ মোর দ্যান ওয়ান ইলেকট্রন। ধরো এমন হলো যে একটা ফোটন যার ওয়েভলেন্থটা একটু বেশি, তাহলে সে তো অনেকটা বড় জায়গা জুড়ে আছে, মানে লাইটের তো ওয়েভ পার্টিকেল দুটো ক্যারেক্টারই আছে, লাইটের ওয়েভলেন্থ যদি একটু বেশি হয় তাহলে সে কি করবে, এই ইলেকট্রনটা একটা ছোট্ট জায়গায় আছে, তাহলে একটা ফোটন দুটো ইলেকট্রনকে একসাথে বের করতে পারে। আগেরটা যেমন বললাম যে দুটো ফোটন একসাথে একটা ইলেকট্রন বের করতে পারে, আবার মানে যেমন ধরো একটা লোককে আরেকজন লোক জাস্ট তুলতে চাইছে, সে পারছে না, একটা হতে পারে কি দুজন লোকে মিলে ওই মোটা লোকটাকে তুলে ফেললো, সেটা হতে পারে। আবার একজন লোক দুজন লোককে একসাথে তুলে ফেলে দিতে পারে। মানে বেশ হোমরা চমড়া একজন পুলিশ আছে, আর লোক হয়তো দেখা যাচ্ছে রেল লাইনে অবরোধ করেছে, হ্যাঁ, এবারে হোমরা চমড়া একটা পুলিশের দুজনকে বগল দাবা করে যেমন ফেলে দিতে পারে, আবার একটা মোটাসোটা লোক হচ্ছে রেল লাইনে বসে আছে, একটা পুলিশে পারছে না, দুটো লোকে মিলেও তাকে ফেলতে পারে। তাহলে প্রথম সিচুয়েশনটাই হচ্ছে যে ইন্টেন্সিটি বাড়ালাম মানে দুটো ফোটন একসাথে একটা ইলেকট্রনকে যখন ছড়াবে, তখন যে একটা ফোটনের এনার্জি রেসপন্সিবল একটা ইলেকট্রন বের করার জন্য সেই কনসেপ্টটা থাকছে না, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা থাকবে না, তখন কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন তোমার ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে বাড়বে। আর একটা সিচুয়েশন হচ্ছে যে একটা ফোটন যে একটা ইলেকট্রনকে বের করবে, তুমি বলছো যে ফোটনের ওয়েভলেন্থ একটু বেশি হয়ে যায়, তাহলে এমন সিচুয়েশন হতে পারে যে দুটো মানে একটা ফোটন একসাথে দুটো ইলেকট্রন তোমার বের করে ফেলতে পারে, তখনও তোমার কিন্তু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা থাকবে না। এটা হচ্ছে আইনস্টাইন থিওরি তোমার লিমিটেশন হলো। মানে লেজার আবিষ্কৃত হওয়ার পরে কিন্তু আইনস্টাইনের থিওরি কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছে, কিন্তু ইন্টেন্সিটি যতক্ষণ পর্যন্ত কম ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম ঠিকঠাক আছে। ঠিক আছে, বোঝা গেল? মানে টু বডি কলিশন হলেই আইনস্টাইনটা হবে মানে। হ্যাঁ, একমত, এক্স্যাক্টলি ফোটনের সঙ্গে ইলেকট্রন টু বডি কলিশন, এটাই আইনস্টাইন ধরছেন। সেটা যদি না হয় তাহলে কিন্তু আইনস্টাইন থিওরি আর ভ্যালিড হবে না। এটা কখন হবে না? অবভিয়াসলি ইলেকট্রন যদি খুব কাছাকাছি থাকে, অথবা লাইটের ইন্টেন্সিটি কিন্তু খুব বেশি হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আজকে যেটা আমাদের বলার ছিল, মানে ফটো ইলেকট্রিক এফেক্টের কথাবার্তাগুলো আমরা বলে ফেললাম। আচ্ছা, পরের দিন আমরা কম্পটন এফেক্ট নিয়ে কথাবার্তা বলবো। আর কম্পটন এফেক্ট নিয়ে কেন কথাবার্তা বলবো, কারণ দুজনের ক্ষেত্রে আলটিমেট কনক্লুশনটা একই। ফটো ইলেকট্রিক এফেক্টে তুমি কর্পাসকুলার বা পার্টিকেলের ক্যারেক্টার অফ লাইট সেটা রিভিলড হলো, এই কম্পটন এফেক্টেও কিন্তু কর্পাসকুলার বা পার্টিকেলের ক্যারেক্টার অফ লাইটেই তোমার রিভিলড হবে। হ্যাঁ, মানে আইনস্টাইন লাইটের সঙ্গে আজকে শুধু এনার্জিটি নিয়ে কথাবার্তা বলেছেন, কম্পটন যেটা দেখাবেন যে লাইটের সঙ্গে অ্যাকচুয়ালি তোমার একটা মোমেন্টামও অ্যাসোসিয়েটেড আছে। তাহলে যদিও হিস্টোরিক্যালি 1905 সালের থেকে 1923 সাল, কম্পটন এফেক্ট 1923 সালে, এর মাঝে অনেক ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে। তার মধ্যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি আছে, তোমার বোর থিওরি আছে, সেই সবগুলোকে আমরা স্কিপ করে, ফ্র্যাঙ্ক হার্জ এক্সপেরিমেন্ট আছে, হ্যাঁ, সেসবগুলো স্কিপ করে আমি কম্পটন এফেক্টে চলে যাবো। কম্পটন এফেক্ট থেকেও অ্যাকচুয়ালি লাইটের যে পার্টিকেল বা কর্পাসকুলার ক্যারেক্টার আছে সেটা তোমার কনফার্ম হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো প্রপারলি ঠিকঠাক করে? এটা দিনের পড়া দিনে ভালো করে পড়বে। তোমরা যেমন স্ট্যান্ডার্ডে পড়বে আমি তোমাকে সেমন স্ট্যান্ডার্ডে পড়াবো।